মসফেটের স্মল সিগন্যাল অপারেশনটা দেখব। অলরেডি আমরা লাস্ট ক্লাসে কিছু দূর আলোচনা করেছিলাম। স্মল সিগন্যাল অপারেশন বলতে আসলে আমি যদি একটু সংক্ষেপে আবারও একটু বলি, এসি সিগন্যালের জন্য অ্যানালাইসিস বলবো। সেই এসি সিগন্যালটা কিরকম হবে? স্মল হবে। স্মল বলতে কিরকম স্মল? সাধারণত আমরা মিলি ভোল্ট রেঞ্জের কথা চিন্তা করতে পারি, কারণ আমাদের আসলে যে টার্গেটটা আসলে স্মল সিগন্যাল অ্যানালাইসিস দিয়ে আসলে মসফেট দিয়ে আমি একটা অ্যাম্পলিফায়ার বানাবো। আমরা বেসিক্যালি এরকম একটা জিনিস আমরা চিন্তা করছি, আমার একটা অ্যাম্পলিফায়ার সার্কিট থাকবে যেখানে নাকি আমার একটি স্মল ইনপুট দিব, আমার আউটপুটে আমি ওই সিগন্যালটাই আরো বড় আকারে দেখতে চাই, এরকম অনেকটি ব্যাপারটা। তার জন্য আসলে আমরা স্মল সিগন্যাল অপারেশনটা প্রেফার করি। আর ইনপুটটা সাধারণত আমরা দিয়ে থাকি মিলিভোল্ট রেঞ্জে। গেইনের ভ্যালুটা সাধারণত আপনার বিভিন্ন রেঞ্জের হতে পারে। সাধারণত আমরা গেইনটা যেটা চাই সেটা অবশ্যই আমরা একের বড় চাই, গ্রেটার দেন 1 চাই সবসময়। এটা আপনার অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন ভ্যারি করে আপনার কত গেইন দরকার। এখন আসি, তো লাস্ট ক্লাস আমরা দেখেছিলাম এই রেখাটাকে আমরা বলছিলাম লোড লাইন। লোড লাইনটা কিভাবে পাওয়া যায়? আমি এই পয়েন্ট থেকে এই দিকে যদি আমি একটা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমি একটা ইকুয়েশন পাবো, এবং সেটাকে যদি আমি একটু ম্যানিপুলেট করি তাহলে আমি আসলে ইকুয়েশনটা এইভাবে লিখতে পারি, যেখানে আমরা দেখতেই পাচ্ছি এই উপরের যে ইকুয়েশনটা আইডি ইজ ইকুয়ালস টু ভিডি বাই আরডি মাইনাস 1 বাই আরডি ইনটু ভিডিএস, এই ইকুয়েশনটা হচ্ছে আপনার একটি সরল রেখার ইকুয়েশন, যার নাকি স্লোপ হচ্ছে নেগেটিভ। তার জন্য আমরা দেখতে পাচ্ছি আমার এখানে আমরা যে লোড লাইনটা পেয়েছি সেটা হচ্ছে এরকম কিছু একটা লোড লাইনটা, এই ব্ল্যাক কালারের, এ থেকে কিউ হয়ে বি হয়ে সি দিকে যাচ্ছে। সো এই ভ্যালুটাও আপনারা আইডি ভ্যালু আপনারা বের করতে পারেন এই ইকুয়েশন থেকে। আপনারা জাস্ট এখানে ভিডিএস এর ভ্যালুটা 0 বসায় দিলে আইডির একটা ভ্যালু আমরা পেয়ে যাই, সেটা হচ্ছে ভিডিডি বাই আরডি, যেমনটি আমরা এখানে বের করেছিলাম। এ পয়েন্টের ভ্যালুটা হচ্ছে ভিডিডি। তো এখানে যে কাজটা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আসলে বেসিক্যালি একটা মসফেটের আইডি ভার্সেস ভিডিএস ক্যারেক্টারিস্টিক কার্ভ আঁকা হয়েছে বিভিন্ন গেট ভোল্টেজের জন্য। এখানে আপনার সার্কিটের সেটআপটা দেখানো হয়েছে। উল্লেখ্য যে এখানে আপনারা যে সার্কিটের সেটআপটা দেখতে পাচ্ছেন এটার একটা স্পেশাল নাম রয়েছে। এটার ইনপুটটা হচ্ছে দেয়া হয় মসফেটের গেটে এবং আউটপুট কালেক্ট করা হয় ড্রেন থেকে, এবং ইনপুট এবং আউটপুটের মধ্যে একটা কমন টার্মিনাল রয়েছে, সেটা হচ্ছে গ্রাউন্ড। সেই গ্রাউন্ডটা কানেক্ট করা থাকে হচ্ছে লাগা মসফেটের সোর্সের সাথে। এর জন্য এই ধরনের যে আর্কিটেকচার বা সেটআপটা তাকে বলা হয় কমন সোর্স। কমন সোর্স কনফিগারেশন বলি আমরা, বা কমন সোর্স অ্যাম্পলিফায়ার বলে থাকি আমরা এই ধরনের সেটআপকে। এখন দেখেন আমরা ইনপুটটা সাধারণত গেটে দেই। আপনারা দেখতে পাচ্ছেন গেটে দুই ধরনের ভোল্টেজ দেওয়া হচ্ছে, একটা হচ্ছে ডিসি আর একটা হচ্ছে এসি। আপাতত আমরা এসিটা নিয়ে ইন্টারেস্টেড না, আমরা ডিসিটা নিয়ে একটু কথাবার্তা বলছি। দেখেন আমরা এর জন্য এসির ভ্যালুটাকে 0 কনসিডার করছি, তার মানে আসলে এখানে কিছু নেই, এখানে প্র্যাকটিক্যালি একটা শর্ট রয়েছে। তার মানে এখন আমরা শুধুমাত্র ডিসি নিয়ে যদি চিন্তা করি, এই ভিজিএস যে ডিসিটা আছে সেটা আমরা জানি ভ্যারি করলে লেস দেন থ্রেশহোল্ড ভোল্টেজ দিলে আমরা নিচের এই কার্ভটা দেখতে পারবো। আস্তে আস্তে যদি গেট থেকে সোর্সের ভোল্টেজ বৃদ্ধি করি তাহলে আমরা এরকম বিভিন্ন ভোল্টেজ দেখতে পারবো, এবং ফাইনালি গেট থেকে সোর্সের ভোল্টেজ যদি কোনো একটা সময় আমরা থ্রেশহোল্ড ভোল্টেজ ক্রস করে ভিডিডি সমান করে দেই তাহলে আমরা এরকম বড় একটা কার্ভ উপরে দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি আমার যে মসফেটের এই ক্যারেক্টারিস্টিক কার্ভ, বা এটাকে আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ বলে থাকি, আউটপুট কার্ভ, এই আউটপুট কার্ভ আর লোড লাইনের কিছু ইন্টারসেকশন পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। এই ইন্টারসেকশন পয়েন্টগুলোর কিছু বৈশিষ্ট্য রয়েছে। সহজ কথায় বলতে গেলে এই ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এমন পয়েন্ট যে আপনার সার্কিটটা যখন আপনি অপারেট করবেন, যেই গেট ভোল্টেজের জন্যই অপারেট করেন না কেন, আপনার সার্কিটের কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট সবসময় এই ফিক্সড এই পয়েন্টগুলোর উপরেই থাকবে, এর বাইরে কখনোই যাবে না। তার মানে আপনি চাইলেও এই পার্টিকুলার সার্কিট বা এই পার্টিকুলার কনফিগারেশনের জন্য আপনি চাইলেও সার্কিটকে কখনো এই পয়েন্টে অপারেট করাইতে পারবেন না, চেষ্টা করলেও আপনি এই পয়েন্টে অপারেট করাইতে পারবেন না একটা ফিক্সড পার্টিকুলার রেজিস্ট্যান্স এইটার জন্য, ঠিক আছে, আরডির জন্য এটা ফিক্সড হয়ে যাবে। এই লোড লাইনটা ফিক্স থাকবে। এই লোড লাইনটা ফিক্স থাকার কারণে আপনি চাইলেও এই এখানে যে পয়েন্টটা আপনি চাচ্ছেন এখানে অপারেটিং পয়েন্ট, সেই পয়েন্টে আপনি কখনোই অপারেট করাতে পারবেন না। এই লোড লাইনের ইন্টারসেকশন নিয়ে আপনাকে অপারেট করাতে হবে। তো এটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, এবং এখানে যে আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ সেটার থেকে আমরা দেখেছিলাম যে এখানে যে বিভিন্ন কিউ পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভোল্টেজের ক্ষেত্রে,
যে গেট থেকে সোর্সের এখন আমরা একটা জিনিস একটু বলে দিই। দেখেন এই পয়েন্টটা রয়েছে স্যাচুরেশন রিজনে, এই পয়েন্টটাও রয়েছে স্যাচুরেশন রিজনে, এই পয়েন্টটাও রয়েছে স্যাচুরেশন রিজনে, এইটা পিঞ্চ অফে, আর বাকি বি এর পরবর্তী যে পয়েন্ট দুটো রয়েছে সেটা হচ্ছে ট্রায়াড রিজনে। আচ্ছা, এখন আমরা যদি এইখানে আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ বা আইডিভিডিএস কার্ভের ছবিটাকে যদি আমরা ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভে রূপান্তর করি, ভিটিসি কার্ভে রূপান্তর করি, দ্যাট মিনস আপনার দুটো এক্সিসেই ভোল্টেজ রয়েছে, ভালো করে দেখবেন। একটা এক্সিসে রয়েছে ড্রেন থেকে সোর্স ভোল্টেজ, দ্যাট মিনস আমার আসলে এই ভোল্টেজটা দেখতেছি এখন আমি ওয়াই এক্সিসে, এবং আরেকটা এক্সিসে রয়েছে গেট থেকে সোর্স ভোল্টেজ। মজার ব্যাপার, আমি কিন্তু বাঁ দিকের যেই আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ সেখানে গেট ভোল্টেজের অস্তিত্ব দেখতে পাচ্ছি না, খালি আমরা জানি যে গেট ভোল্টেজটা আস্তে আস্তে আমি বৃদ্ধি করেছি। সো এখন আমি যদি পয়েন্টগুলো আঁকি এবং যোগ করে দেই, তাহলে আমরা দেখতে পাই যে আমার যেই ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ, দ্যাট মিনস ভিডিএস ট্রান্সফার বলতেছে কেন, কারণ আমরা ড্রেন থেকে সোর্স আমরা আউটপুট নেই, ঠিক আছে, এবং গেট থেকে সোর্স যেটা রয়েছে সেখানে আমরা সাধারণত ইনপুট দেই। এর জন্য আউটপুট আর ইনপুটের যেহেতু কম্বিনেশন, তার জন্য এখানে ট্রান্সফার বলছি, এবং দুইটাই যেহেতু ভোল্টেজ, তার জন্য ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ। তো এই ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভে আমরা দেখতে পাচ্ছি যে এই বাঁ দিকের ছবিটাকে যদি আমি আঁকি ভিজিএস এবং ভিডিএস এর রেসপেক্টে, তাহলে আমরা এরকম কিছু একটা ফিগার পাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে জিরো থেকে ফার্স্টে কয়েকটা রিজনে ভাগ করা যায়। জিরো থেকে এ পয়েন্ট যেটা রয়েছে, আপনি যদি ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে গেট ভোল্টেজ যখন জিরো থেকে থ্রেশহোল্ডের মধ্যে, এই রিজনটা আসলে আপনার যদি আমি ডিফাইন করি, আপনার আসলে কাট অফ। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এ থেকে বি পয়েন্টে একটা অনেক স্টিপ একটা স্লোপ তৈরি হয়েছে, খাড়া ঢাল তৈরি হয়েছে। আপনি যদি এই বাঁদিকের ছবিতে আসেন, এ থেকে আপনি যাচ্ছেন বি পয়েন্ট পর্যন্ত, তার মানে এই পয়েন্ট পর্যন্ত, এ থেকে এই পয়েন্ট পর্যন্ত আপনি দেখতে পাচ্ছি সব সময় আপনার কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট সবসময় আসলে স্যাচুরেশন রিজনে থাকতেছে। তাহলে আমি বলতে পারি এই এ থেকে বি পয়েন্টের মধ্যে আসলে সবসময় স্যাচুরেশন রিজনে থাকে। এবং দেখেন বি পয়েন্টের বাইরে, দ্যাট মিনস বি পয়েন্ট থেকে সি পয়েন্টের মধ্যে আসলে কার্ভটা আমি দেখতে পাচ্ছি সবসময় ট্রায়াড রিজনে থাকবে, দ্যাট মিনস ট্রায়াড। ঠিক আছে, তো এটা আমরা অলরেডি লাস্ট ক্লাসে দেখেছিলাম। ওকে, সো এই পর্যন্ত আমরা অলরেডি লাস্ট ক্লাসে দেখেছিলাম। এখন আমাদের নেক্সট স্টেপটা হচ্ছে, আমরা যখন ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ ডিরাইভ করতে পারলাম এই কার্ভের সাহায্যে এবং লোড লাইনের সাহায্যে, তখন আমি এখন আসলে আমার যেই অ্যানালাইসিস, স্মল সিগন্যাল অ্যানালাইসিস, সেটার দিকে চলে যেতে পারি। এখন আমি কনসিডার করব যে ওকে, আমি একটা ডিসি ভোল্টেজ দিচ্ছি ইনপুট, এবার আর ডিসি ভ্যারি করব না, আমি ডিসি ভোল্টেজ ইনপুট দিব, এবং আমি সাথে এসিও দিব। এবং আমি একটা জিনিস অবশ্য বলে দিলে ভালো হয়, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে ভিটিসি কার্ভটা রয়েছে, দ্যাট মিনস ডান দিকের যে কার্ভটা রয়েছে, এখানে একটা কাজ করব আমরা এখন, একটু অ্যানালাইসিস করব। অ্যানালাইসিসটা কিরকম, যে আমরা এখানে কাট অফ রিজন দেখতে পাচ্ছি, স্যাচুরেশন রিজন দেখতে পাচ্ছি, ট্রায়াড রিজন দেখতে পাচ্ছি। ওকে, যেহেতু আমি ইনপুটটা গেটে দিব, ঠিক আছে, আবারও ভালো করে বুঝি, যেহেতু আমি ইনপুটটা গেটে দিব, আমার ইনপুটটা, এটা কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। এবার একটু বোঝার চেষ্টা করি যে আমি কি বলতে চাচ্ছি এই জায়গাটায়। কনসিডার করেন, এটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি চাই আপনারা যাতে এখানে পার্টিসিপেট করেন। কনসিডার করেন আমি ড্রেন থেকে সোর্স ভোল্টেজটা, সরি, গেট থেকে সোর্সে যেই ডিসি ইনপুটটা দিয়েছি সেটার ভ্যালুটা 0 করে দিলাম, এবং আমি এখানে একটা স্মল এসি সিগন্যাল দিলাম। তাহলে কি হতে পারে, বা মিলিভোল্ট রেঞ্জের এসি সিগন্যাল দিলাম, কেউ কি গেস করতে পারবেন কি হতে পারে? স্যার হচ্ছে আমরা আউটপুটে একটা এসি সিগন্যাল পাবো। আচ্ছা, একজন একটা রিপ্লাই দিয়েছে যে আউটপুটে আমরা এসি সিগন্যাল পাবো। আপনি লজিক্যালি চিন্তা করেন, মসফেটের গেটে আমরা মিলিভোল্ট রেঞ্জ অনলি হচ্ছে একটা পাবো, অর্থাৎ পজিটিভ যখন আসবে, পজিটিভ হাফ সাইকেল, তখন আমি পাবো, নেগেটিভ হাফ সাইকেল পুরো 0 থাকবে। কেন এরকম হবে, কেন আপনার কেন মনে হয়? আমার হচ্ছে এই এনহ্যান্সমেন্ট টাইপ এর গেটটা হচ্ছে যখন গেটে ভোল্টেজ দেওয়া হয় তখনই শুধুমাত্র চালু হয়। সেই ক্ষেত্রে আমার এন টাইপের জন্য পজিটিভ এর জন্য গেট চালু হবে, সেই জন্য আমার যখন পজিটিভ হাফ সাইকেল আসবে তখন আমার গেট দিয়ে কারেন্ট পাস করে যাবে, আর যখন নেগেটিভ হাফ সাইকেল আসবে পুরো মসফেট অফ হয়ে যাবে।
আচ্ছা, অনেকটাই কাছাকাছি এবং অ্যাকুরেট এক্সপ্লেনেশন দিয়েছেন, কিন্তু এখানে একটা ভুল উনি করেছেন, সেটা হচ্ছে আমি কিন্তু মিলি ভোল্ট দিচ্ছি। আবারও একটু চিন্তা ভাবনা করে দেখেন তো মিলি ভোল্টে কি এক্স্যাক্টলি এটা হবে? আপনার এক্সপ্লেনেশন কিন্তু ঠিক আছে, আমি কি পজিটিভ পরিমাণ মিলি ভোল্ট, আমি 5 মিলি ভোল্ট যদি গেটে দেই, তাহলে কি মসফেটটা চালু হওয়ার কোনো সম্ভাবনা আছে? স্যার এখন সেটা থ্রেশহোল্ড ভোল্টেজের threshold উপর voltage ডিপেন্ড করবে। কম। রাইট, রাইট, এক্স্যাক্টলি। থ্রেশহোল্ড ভোল্টেজ সাধারণত মসফেটের কখনোই এত ছোট হয় না। সাধারণত আপনি যদি খুব ছোট লেভেলের মসফেটের কথাও চিন্তা করেন, যেমন এখনকার যে নতুন টেকনোলজিগুলো আছে, সেগুলো যে আমরা জানি যে 5 থেকে 7 ন্যানোমিটার টেকনোলজি, যে যেটা নাকি আমার মসফেটের চ্যানেল লেন্থের কথা বলছি, আমরা 5 থেকে 7 ন্যানোমিটার টেকনোলজি প্রসেসর যেগুলো আপনারা জানেন, তারপর মসফেটের চ্যানেল লেন্থটা হচ্ছে 5 থেকে 7 ন্যানোমিটারের মধ্যে। এই ধরনের মসফেট গুলার যে থ্রেশহোল্ড ভোল্টেজ, সেগুলো কিন্তু আসলে অনেক কম, ঠিক আছে? থ্রেশহোল্ড ভোল্টেজটা কিন্তু অনেক কম। স্টিল এই থ্রেশহোল্ড ভোল্টেজটা রাফলি অ্যাবাউট 0.3 ভোল্টের মতো, বোঝা যাচ্ছে? সো স্টিল আপনি দেখেন 0.3 ভোল্ট মানে কিন্তু অনেক ছোট, বাট এটা কিন্তু আমরা যে মিলি ভোল্টের ইনপুট দিব এসি সিগন্যালে, সেটার মতো না। সেই যেই আমরা ইনপুটটা দিব ভিজিএস এ, ছোট হাতের দ্বারা প্রকাশ করি আমি এসি সিগন্যাল বোঝানোর জন্য, সেটা রাফলি অ্যাবাউট হবে এমন যে 0 থেকে আমি সর্বোচ্চ হয়তো বা আমি 0 থেকে 30 বা 50 মিলি ভোল্ট যদি আমি কনসিডার করি, 50 মিলি ভোল্ট পর্যন্ত দিতে পারি ভিজিএসটা, চিন্তা করেন। এখন এখানে এটা মানে কিন্তু হচ্ছে 300 মিলি ভোল্টস। সো ইউ ক্যান সি আমার কখনোই আমার যে এসি স্মল যে এসি সিগন্যালটা আমি দিচ্ছি, সেটা কিন্তু কখনোই আসলে আপনার মসফেটটাকে কি চালু করতে পারবে কি পারবে না? কি মনে হয়? পারবে না। স্যার পারবে না। তাহলে আমি যদি কোনো ডিসি ইনপুট না দেই, আমি কি আউটপুটে কোনো কিছু এক্সপেক্ট করতে পারি এই ক্ষেত্রে? না স্যার পারি না। কোনো ডিসি নাই, তাই তো? কোনো ডিসি ইনপুট দিলাম না, আমি আউটপুটে কিছু এক্সপেক্ট করতে পারতেছি না। সহজ কথা, একদম সিম্পল প্লেন, সহজ কথা। এটা কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু নাই এখানে। এখন ডিফারেন্ট একটা কেস চিন্তা করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যেহেতু আমি আউটপুটে যাচ্ছি না, এবার একটু বুদ্ধি করি। আমার যেহেতু আউটপুটে এসি দরকার, আমি একটা কাজ করি, আমি ইচ্ছা করে আগে ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করে মসফেটটাকে আগে চালু করে নেই। আগে এসির কথা ভুলে যাই, ডিসি ভোল্টেজ দিয়ে মসফেটটাকে চালু করে নেই, এবং আমি নিজের মতো করে একটা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করে এরকম একটা কিউ পয়েন্ট, ধরেন কথার কথা কিউ পয়েন্ট যেটা আমি দেখতে পাচ্ছি মাঝখানের যে অপারেটিং পয়েন্ট আমি দেখতে পাচ্ছি, এরকম একটা পয়েন্টে আমি নিয়ে যাই। এটা তো করতে পারবো নাকি পারবো না? কি মনে হয়? স্যার পারবো স্যার। পারবো, এক্স্যাক্টলি। সো আমি গেটের এখানে যে ডিসি ভোল্টেজটা আছে, এটা আস্তে আস্তে আমি বাড়াচ্ছি, বাড়াই আমি দেখতেছি, বারবার চেক করতেছি আমার পয়েন্টটা কোথায় আছে। হয়তো বা শুরুতে কোথায় ছিল, হয়তো বা প্রথমে টার্ন অফ ছিল, ঠিক আছে? হয়তো বা প্রথমে টার্ন অফ ছিল। আমরা এটা খেয়াল করে দেখেন, টার্ন অফ যখন থাকে, কাট অফ যখন থাকে, আসলে কিন্তু আপনার ড্রেন থেকে সোর্সে ভিডিডি পাওয়া যায়। এটা আমরা কি খেয়াল করে বুঝতে পারছি? দেখেন, যখন আমি 0 ভোল্টেজ দিচ্ছি, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ নাই, তখন এই ভিডিডিটা আসলে ভিডিএস এ চলে আসে, যেহেতু কোনো কারেন্ট ফ্লো নাই। এর জন্য আমরা বলতেছি যে এখানে ছিল শুরুতে। তাহলে যেটা বলছিলাম, তাহলে শুরুতে এখানে ছিল, আমি আস্তে আস্তে গেট ভোল্টেজ বাড়াচ্ছি, ডিসি ভোল্টেজ বাড়াচ্ছি, আমার কিউ পয়েন্টটা পরে এখানে আসলো। আমি চাচ্ছি ধরেন এই কিউটা একদম মাঝখানের এই যে এই সুন্দর পয়েন্টটাতে যাচ্ছে, চলে আসে। এটার একটা কারণ আছে, পরে আপনারা আমি এক্সপ্লেন করবো কেন এটা চাচ্ছি আমি। ধরেন এই মাঝখানের কিউ এ চলে আসলো, আপাতত ধরে নেই এটা, ঠিক আছে? এখানে আসলো, এখন আমি ধরেন একটা এসি সিগন্যাল, যখন আমি দেখলাম যে আমার অপারেটিং পয়েন্টটা এই পয়েন্টে চলে আসলো, দেখলাম যে ভ্যালু মেপে দেখলাম যে হ্যাঁ মোটামুটি মাঝখানে আছে, ওকে ফাইন, এখন আমি স্যাটিসফাইড, স্যাচুরেশন রিজনে আছে, মাঝখানে আছে। এখন আমি একটা কি করলাম, বাইরে থেকে একটা ছোট্ট মিলি ভোল্টের এসি সিগন্যাল দিলাম। তাতে কি হবে একটু বোঝার চেষ্টা করি। সো আমার কিউ পয়েন্টটা এখানে রয়েছে, এখন একটা আমি ছোট্ট একটা এসি সিগন্যাল দিলাম। এসি সিগন্যালটা আমি কোথায় দিচ্ছি? গেট থেকে সোর্সে নাকি ড্রেন থেকে সোর্সে? গেট থেকে সোর্সে। গেট থেকে সোর্সে, এক্স্যাক্টলি। তাহলে ডান দিকের এই ছবিটা যেটা দেখতে পাচ্ছি আমি, তাহলে আপনাদের কথা অনুসারে আমি দেখাই আবার। দেখেন ছবিটা কি তাহলে এরকম না, যে গেট থেকে সোর্স যে এক্সিস্টটা রয়েছে, সেখানে কিন্তু আমি একটা এসি ইনপুট দিচ্ছি, যেটা নাকি অনেক ছোট, দেখতে পাচ্ছি। জি স্যার। এই যে এখানে গেট থেকে সোর্স ভোল্টেজ, আমি একটা এই যে কিউ পয়েন্ট, এই পয়েন্ট বরাবর আমি কি করলাম, নিচে একটা দাগ টেনে নিব। আমি আগের পেজে একটু দেখাই,
তাহলে আপনাদের জন্য ছবিটা আঁকতে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে আমি এই কিউ পয়েন্টটা যখন আমি ভিডিএস এবং ভিজিএস এর পয়েন্টটা অরিজিন পয়েন্টটা বের করব, তারপর আমি ডট ডট দিয়ে আমি দাগ টেনে নিতে পারি। টেনে নেওয়ার পরে আমি যে কাজটা করবো নেক্সট হচ্ছে আমি এখানে আমার যে কল্পনা আমি করছি যে আমি একটা দিব এসি সিগন্যাল, একটা স্মল এসি সিগন্যাল দিব, সেটা আমি এঁকে ফেলবো। হয়তোবা সেটা এরকম কিছু একটা হবে, ধরেন একটা স্মল এসি সিগন্যাল আমি এঁকে ফেলবো। এখন এই এসি সিগন্যালের পিক ভ্যালুগুলো, পজিটিভ পিক এবং নেগেটিভ পিক বরাবর আমি আমার যেই ভিডিএস এক্সিস্টটা রয়েছে বা ব্লু কার্ভ রয়েছে সেটার উপর আমি মার্কার দিয়ে দাগ টেনে নিব। যতটুকু স্ট্রেট এটা স্কেল ব্যবহার করতে পারলে সবচেয়ে বেস্ট। এই যে পজিটিভ পিক করলাম, এখন আমি আমারটা এত সুন্দর হচ্ছে না হয়তোবা, বাট ইউ ক্যান গেস যে মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে হয়তোবা। নেগেটিভ পিক দুইটা আমি এঁকে ফেললাম, পজিটিভ পিক আর নেগেটিভ পিক। এখন আমি ইনপুটটা দিয়েছি, এটা কিন্তু আমার টাইম ডোমেন বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার টাইম ডোমেন। আর এটা কিন্তু আমার দেখেন এক্সিস্টে কিন্তু ভিজিএস এক্সিস্ট ছিল বাই দ্য ওয়ে, তার মানে এর দিকে বোঝাচ্ছে ভিজিএস বৃদ্ধি পাচ্ছে এসি সিগন্যালটা। ছোট হাতের ভিজিএস দিই তাহলে এসি সিগন্যাল বোঝা যাবে। এখন চিন্তা করে দেখেন আমি যে স্মল সিগন্যালটা দিলাম, এখন আমার আউটপুটটা আমরা কোন এক্সিস্টে দেখি? ড্রেন থেকে সোর্সে ভিডিএস, এই যে সেই ড্রেন থেকে সোর্স। আচ্ছা তাহলে একটা কাজ করি, এই ভিডিএস যে পয়েন্টটা এখানে তো আমরা অপারেট করতেছিল সার্কিটটা, তাহলে এটাকে এখন আবার আগের মতোই আমি অরিজিন কল্পনা করতে পারি। অরিজিন কল্পনা করে এখন আমি দেখি আমার যে ইনপুটটা দিলাম সেই ইনপুটটা আসলে আমার আউটপুটে কিরকম আসে। সেটা করার জন্য আমি যে কাজটা করব, আমি কয়েকটা পয়েন্ট বাছাই করে নিব। আমি দেখবো যে আমার এই পয়েন্টটা আসলে কোন পয়েন্ট। আমার এই পয়েন্টটা দেখেন আসলে আমি একটা ধারণা করতে পারতেছি নিচের দিকে কোনো একটা পয়েন্ট। পজিটিভটা আসলে নিচের দিকে কোনো একটা পয়েন্ট বোঝাচ্ছে, দেখা যাচ্ছে পজিটিভটা যে নিচের দিকে কোনো একটা পয়েন্ট বোঝা যাচ্ছে, এবং নেগেটিভ ভ্যালুটা, ইনপুটের নেগেটিভ ভ্যালুটা কিন্তু আসলে আমার আউটপুটের পজিটিভের দিকে কোনো একটা ভ্যালু বোঝা যাচ্ছে। সো তার মানে একটা উল্টা ছবি আমরা আসলে এক্সপেক্ট করতে পারি। এবং ফিগারটা আমি প্রত্যেকটা পয়েন্ট মানে না নিয়ে আমি জাস্ট দুটো পয়েন্ট নিয়ে একটা রাফ একটা ছবি আঁকতেছি। সো আমি বুঝতে পারতেছি যে ছবিটা এরকম কিছু একটা হবে হয়তোবা। দেখেন পজিটিভটা, ইনপুটের পজিটিভটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, রাইট? দেখেন এটা বুঝতে পারলাম নাকি? ইনপুটের পজিটিভটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, এটা কি বুঝতে পারছি নাকি? দেখেন আমার এই 0 পয়েন্টটা হচ্ছে এই 0 পয়েন্ট, পরের পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা, সেটা হচ্ছে আমার এই নিচের পয়েন্টটা। এই যে আমি ডট ডট দিয়ে আমি দেখেছিলাম এটা আসলে আমার নিচের দিকে থাকবে। পরে নিচের এই পয়েন্টটা হচ্ছে আমার এখানে একটা কোনো একটা পয়েন্ট, যেটা নাকি আমি এক্সপেক্ট করতেছি এই পয়েন্টটা। বুঝা যাচ্ছে? আমরা কি এটা বুঝতে পারলাম? স্যার ইনপুটে নেগেটিভ, আউটপুটে পজিটিভ হয়ে গেছে। স্যার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ শিওর। স্যার আমরা সিগন্যালটা ভিটি এর পরেই কেন আঁকাচ্ছি? ভিটি এর এই পাশে না বা আরো অন্য দিকে না? অর্থাৎ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপাতত ধরে নিছি, বললাম শুরুতেই বললাম না যে আমি দেখেছিলাম ভিটি এর এদিকে আঁকাচ্ছি না, কারণ হচ্ছে আমি খেয়াল করেছিলাম শুরুতেই, মনে করে দেখেন আমি বললাম যে আমি ডিসি কোনো ভোল্টেজ যদি না দেই, সরাসরি যদি আমি একটা ইনপুট দিয়ে দেই, এসি সিগন্যাল ইনপুট দিয়ে দেই, শুরুতেই বলেছিলাম না যদি আমি কোনো ডিসি ভোল্টেজ না দেই ইনপুটে, সরাসরি যদি একটা এসি দেই মিলি ভোল্ট রেঞ্জের স্মল সিগন্যাল দেই, তাহলে কিন্তু আমার মসফেটের আউটপুট আসতেছে না, কোনো এসি সিগন্যাল আসতেছে না, কিন্তু আউটপুটে আমি সবসময় কি পাবো? একটা ভিডিডি সাপ্লাই ভোল্টেজ পাবো, মানে মসফেটের টার্ন অফ। আমি শুরুতে কিন্তু এই কথাটা আমরা দেখেছি নাকি? পরে আমরা যে কাজটা করলাম, আমি বলতেছি যে ওকে এখন আমরা একটা কাজ করব যে ভিডিসি আমরা দিলাম। আমি বুদ্ধি করলাম যে যেহেতু আমার স্মল এসি সিগন্যালটা গেটে বা ইনপুটে দিলে কখনোই আমরা আসলে আউটপুটে এসি সিগন্যাল পাচ্ছি না, তাহলে আমার তো কাজ হচ্ছে না। তো আমার তো এখন বুদ্ধি করে এটাকে আউটপুটে একটা এসি সিগন্যাল নিয়ে আসতে হবে। এখন নিয়ে আসার জন্য আমি একটা বুদ্ধি করছি যে আগে মসফেটটাকে চালু করে নেই, আগে মসফেটটাকে চালু করে একটা স্যাচুরেশন রিজনে, আপাতত দেখি স্যাচুরেশন রিজনে নিয়ে যাই, পরে ট্রায়োড রিজনে নিয়ে যাব, দুইটা আলাদা আলাদা রিজনে দেখবো যে কোনটায় ভালো আসে, আগে বুঝার চেষ্টা করি। ঠিক আছে, এখনো অ্যানালাইসিসের পর্যায়ে আসছি। প্রথমে দেখছি যে ডিসি ভোল্টেজ না দিলে কি হয়, না দিলে কিছুই আসে না আউটপুটে। এখন দেখতেছি যে একটা ডিসি ভোল্টেজ দিলাম, তার সাথে আমি কি যোগ করে দিচ্ছি আমার সেই ছোট্ট এসি ভোল্টেজটা। সো ডিসি ভোল্টেজের দরুন ফলে কিন্তু আমার এই কিউ পয়েন্টে অপারেট করতেছিল সার্কিটটা সুন্দর।
আর আমার ওই জায়গাটাই আমি কি করলাম, ছোট্ট ডিসি একটা এসি সিগন্যাল জুড়ে দিলাম ডিসি ভোল্টেজটার সাথে, বুঝা যাচ্ছে? জি স্যার। সো যেটা নাকি আগে কিউ পয়েন্টে স্থির ছিল, এইখানে মাঝখানের যে কিউ পয়েন্ট আগে স্থির ছিল ভ্যালুটা, ছোট্ট একটা এসি সিগন্যাল দেওয়ার ফলে কি হবে চিন্তা করে দেখেন, ব্যাপারটা অনেকটা এরকম না? এসি সিগন্যালটা, কথার কথা, এসি সিগন্যালটার ভ্যালু ধরেন আপনার 50 মিলি ভোল্ট, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এসি সিগন্যালটার ভ্যালু ধরেন 50 মিলি ভোল্ট ভিজিএস। এখন আপনার যে ভিজিএস সেটা হচ্ছে এরকম কিছু একটা, ভিজিএস হচ্ছে ছোট হাতের ভি বড় হাতের জিএস, মানে হচ্ছে ডিসি ভিজিএস প্লাস এসি ভিজিএস, সবসময় এটা। কারণ ডিসি যে ভিজিএস, ধরেন কথার কথা ডিসি ভিজিএস আমি একটা ভ্যালু সে আমি আন্দাজে একটা ভ্যালু বলি, ধরেন 3 ভোল্ট, এটা আমি ফিক্স করে দিছি, এটা তো আমি আর হাত দিচ্ছি না, ফিক্স করে দিচ্ছি। আমার ফিক্স করার ফলে আমি এই পয়েন্টটা পাচ্ছি, এই কিউ পয়েন্টটা পাচ্ছি মাঝখানের। কিন্তু যেই এসি ভিজিএসটা রয়েছে এইটা কি করতেছে 50 মিলি ভোল্ট, তার মানে এটা হচ্ছে সবসময় 50 মিলি ভোল্ট বাড়তেছে আর 50 মিলি ভোল্ট কমতেছে, তাই না? তাহলে আসলে এইখানে কি আমি ইম্প্যাক্টটা দেখবো আসলে, প্লাস মাইনাস 50 মিলি ভোল্ট যোগ হবে একবার, একবার বিয়োগ হবে এই ভ্যালুটা, তাই না? তার মানে একবার এই ভ্যালুটার রেঞ্জটা হবে আসলে আমি বুঝতে পারতেছি 2 পয়েন্ট, আমি যদি রাফলি একটা ভ্যালু লিখতে চাই 2.95 ভোল্ট থেকে 3.05 ভোল্ট পর্যন্ত ভ্যারি করবে এই ভ্যালুটা, নাকি? রাইট, আমার কথা বোঝা গেছে? জি স্যার। সো এইটাই ওইখানে দেখাচ্ছে আসলে, এখানে আমি ওই ভ্যালুটা দেখাচ্ছি, ভিজিএসটা এই যে এই ভেরিয়েশনটা হচ্ছে তো ভিজিএস এর, এই যে নিচের যে ভেরিয়েশনটা দেখতে পাচ্ছি, হয়তোবা এই ডান দিকের ভ্যালুটা হচ্ছে আমার কথার কথা এক্সাম্পলের 3.05, আর বাঁ দিকের যে ভ্যালুটা কমে গেল হঠাৎ করে সেটা হচ্ছে আমি বুঝাচ্ছি 2.95 ভোল্টস। ওকে, এই যে ভিজিএস। সো এইটার প্রভাবে আমি আসলে দেখতে চাচ্ছি ইনপুটে আমি এরকম যেই চেঞ্জটা করলাম তার জন্য আউটপুটে কিরকম, বা ডিসি ভিডিএস এ কিরকম আউটপুট আসে। সো আমরা দেখতে পাচ্ছি আমার আউটপুটে যখন আমি পয়েন্ট বাই পয়েন্ট আমি ভ্যালুগুলো বসাইলাম, যখন আমি এই মার্কার টেনে টেনে ভ্যালুগুলো বসাইলাম, তখন আমি দেখতে পাচ্ছি আউটপুটে আমরা এরকম কোনো একটা ছবি পাচ্ছি, যে আমি ইনপুটে যেরকম ছবি দিছিলাম, সহজ কথা আমি ইনপুটে হয়তো এরকম একটা ছবি দিছিলাম, আউটপুটে কিন্তু ছবিটা ঘুরে গেছে, উল্টা হয়ে গেছে, তাই না? দেখতে পাচ্ছি ইনপুটে কিন্তু পজিটিভ নেগেটিভ, আউটপুটে কিন্তু নেগেটিভ পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে এটা দেখতে পাচ্ছি, দেখেন আগে জি স্যার। নেগেটিভ আসছে। সো এটা কিন্তু 180 ডিগ্রি ফেজ শিফট আছে, তাইলে এটা বুঝি দাও, ফেজ শিফট 180 ডিগ্রি মানে আসলে 180 ডিগ্রি ফেজ শিফট মানে আপনারা যেহেতু এসি সিগন্যাল করে আসছেন, এসি সার্কিট করছেন, সো আপনারা জানেন 180 ডিগ্রি মানে একটা মাইনাস চিহ্ন আর কি, তার মানে ইনপুটের সিগন্যাল যা আউটপুটের সিগন্যাল তার বিপরীত। আচ্ছা, এটা একটা ব্যাপার আমরা লক্ষ্য করলাম। আর একটা জিনিস কিন্তু এখানে খুবই লক্ষণীয়, সেই জিনিসটা কি কেউ আঁচ করতে পারছেন বা ধারণা করতে পারছেন? দেখেন আমার ইনপুটের সিগন্যালের, আমি যদি একটা রাফলি একটা স্কেচ করি, আমার ইনপুটের সিগন্যালটা হয়তো বা ছিল এরকম একটা রেঞ্জের, এটা এসিটার কথাই শুধু চিন্তা করলাম। এখন আউটপুটের যদি আমি শুধু এসিটার কথা চিন্তা করতেছি, আউটপুটের এসি শুধু এসি, এর জন্য আমি ছোট হাতের ভিডিএস নিচ্ছি, আউটপুটের এসিটা কিন্তু বড় হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছি জি স্যার। আউটপুটের এসিটা কিন্তু বেশ বড়। জি স্যার। এটার কারণটা কি কেউ আমাকে বলতে পারবেন? এই বড় হইলো কেন, কিসের জন্য বড় হইলো বলেন তো, মূল কারণটা কি? স্যার অ্যাডিশনাল ডিসি ভোল্টেজ, নো, স্যার ভিডিডি এর কারণে মেইনলি। নো, চোখের সামনেই আছে। স্যার ফেজ শিফট হচ্ছে 180 ডিগ্রি স্যার, এই জন্য স্যার। না না, তাও হইলো না। ওইটা উল্টে গেছে হ্যাঁ হ্যাঁ, কি? স্যার, ফেজ শিফট হয়েছে যার কারণে তো হচ্ছে উল্টে গেছে, তাই বলছি। হ্যাঁ, ফেজ শিফটের কারণে জাস্ট উল্টে গেছে, কিন্তু আমি যখন কার্ভ টাকলাম, কার সাহায্যে কার্ভ টাকছিলাম বলেন তো? এই ভিটিসি কার্ভের সাহায্যে কার্ভ টাকছিলাম না? জি স্যার। হুম, চিন্তা করে দেখেন আপনার এই এ থেকে বি এর মধ্যে যে স্লোপটা আমরা পাচ্ছি, এই স্লোপের জন্যই কিন্তু আমরা আসলে এত বড় আউটপুট পাইলাম। চিন্তা করে দেখেন স্লোপটা যদি একটু এরকম হইতো আর কিউ পয়েন্টটা যদি এখানে থাকতো তাহলে কিরকম হইতো? আপনার যদি ভ্যারি করতো, সে ফর এক্সাম্পল এরকম ভ্যারি করতো, এইটা কিন্তু এই জায়গায় আসতো, এটা কিন্তু এই জায়গায় আসতো, পরে এটাকে যদি আমরা এই বরাবর রাখতাম, আমি কিন্তু খুব বেশি বড় গেইন পাইতাম। আউটপুট কি খুব বেশি বড় হইতো? অল্প একটু বড় হইতো, খুব বেশি বড় হইতো?
আমার কথা কি বুঝে গেছে? আমি বলছি জি স্যার। এইটা যদি আসলে এরকম হইতো, তার মানে আসল ব্যাপারটা আসলে নির্ভর করতেছে এই স্লোপের উপরে, তাই না? এই স্লোপটা যত খারাপ হবে তত আসলে আমি বুঝতে পারতেছি আমার আউটপুটের ছবিটা তত বড় হবে। এটা বোঝা যাচ্ছে? হুম। জি স্যার। আচ্ছা, ফাইন। এটুক তো বুঝতে পারলাম যে ঠিক আছে, এটুক আমার আপাত দৃষ্টিতে আমি চোখে দেখে বুঝতে পারছি যে আমি যখন এখানে আমি একটা ইনপুট দিলাম, এই কিউ পয়েন্টে আমি একটা ইনপুট দিলাম, বিশেষ করে একটা এটা হচ্ছে স্যাচুরেশন রিজনে আমি একটা ইনপুট দিলাম, আমি একটা আউটপুট বড় পাইলাম। হ্যাঁ, এখন আউটপুট যদি আমি বড় পাই, আমি এবং যদি এটা আমি মেজার করি, মেজার করার টেকনিকটা হচ্ছে আমি মেজার করতে পারবো কিভাবে? আউটপুট বাই ইনপুটের যদি রেশিও করি, তাহলে এটা সবসময় কি হবে? একের বড় হবে, আমি বুঝতেই পাচ্ছি, কারণ আউটপুটটা অনেক বড় নাকি, তাই না? আউটপুটের ছবিটা অনেক বড় না, রাইট? জি স্যার। জি তো স্যার। এটাকে গেন বলে, এটা কি আসলে গেন বলে, আউটপুট বাই ইনপুট কি আসলে গেন বলে, এবং আমি বুঝতে পারছি এটা সবসময় আসলে একের বড় হবে এই এই অবস্থায় আমি যা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা তো আমি গেলাম স্যাচুরেশন রিজন নিয়ে টেস্ট করলাম। এখন তো আমার তো আরেকটা টেস্ট করা উচিত, এই ট্রায়োড রিজন নিয়েও টেস্ট করা উচিত। আমরা কিন্তু অলরেডি কাট অফের টেস্ট করছি, ওই যে শুরুতে যখন আমি ডিসি ভোল্টেজ দেই নাই, তখন আমি যে টেস্টটা করছি তখন দেখছি যে আউটপুট সবসময় আসলে মানে ভিডিডি হয়ে থাকে, একটা ডিসি ভোল্টেজ চলে আসে। কিন্তু আমি এখন যদি বি থেকে সি এর মধ্যে এখন এখন একটা নতুন জিনিস কল্পনা করবো আমরা, বি থেকে সি এর মধ্যে আমি একটা পয়েন্ট কল্পনা করি, ধরেন এটা আমার ধরেন নতুন কিউ পয়েন্ট, কিউ টু নাম দিলাম আপনাদের সুবিধার জন্য। এখন এই অনুসারে দিলে এখানে আমার ডট 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 দিয়ে আমি একটা ইনপুট ভোল্টেজ দিব। সো একটা ইনপুট ভোল্টেজ দিই, এটার মতো একটা ইনপুট ভোল্টেজ দিই, আমি দেওয়ার চেষ্টা করি, রাফলি আঁকার চেষ্টা করি। সো মোটামুটি দেখতে মনে হয় আইডেন্টিক্যাল হয়েছে এবং সাইজটাও মোটামুটি মনে হয় সেম আছে, ঠিক আছে। এখন টেকনিকটা জানি কি, কিভাবে আমি আউটপুট আঁকি, কি পয়েন্ট কিউ লেখাটা মুছে দিই আপাতত সুবিধার জন্য। কি করবো, নেক্সট স্টেপটা কি কেউ একজন আমাকে বলতে পারবেন? আমি স্যার আউটপুট, পিকটা ধরে স্যার রাইট, পিকটা ধরে আমি আমার যে ভিটিসি কার্ভ রয়েছে সেটার উপরে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করে সেটা বের করব। সো এইটা একটা পয়েন্ট হচ্ছে আমার পজিটিভ পিকের জন্য, এবং নেগেটিভ পিকের জন্য এটা একটা পয়েন্ট হচ্ছে, দেখতে পাচ্ছি সবাই? সো এখন আমরা এটাকে আমরা এক্সিস বানাবো, দেখতে পাচ্ছি সবাই? সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছি? জি স্যার। জি স্যার। আমি পয়েন্টগুলো দেখাইলাম আর কি আপনাদেরকে। এখন এখানে আমি একটা এক্সিস টানবো আগের মতোই, এই যে যেমনটা এখানে টানছিলাম দেখতে পাচ্ছেন। সো এটা আমার টাইম ডোমেন এক্সিস আগের মতোই, এবং পজিটিভটা দেখতেছি নেগেটিভের দিকে আসবে। ওকে, নাও এটা অনেক ডিফিকাল্ট হবে আমার জন্য আঁকা। তাহলে এটা একটা হচ্ছে আমার এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে আর একটা রাফলি এরকম কিছু একটা। সো এখন যদি আমি একটা কার্ভ আঁকার চেষ্টা করি, আমি জানি না আসলে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি এখন ডিফারেন্ট একটা কালার দিয়ে আঁকি, তাহলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে। সো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাবে একবার, তারপর হয়তো বা এরকম যাবে, তারপর এরকম যাবে, তারপর এরকম যাবে। আচ্ছা, হোয়াটএভার। এখন আপনি আমাকে ছবিটা আমি রাফলি আঁকছি, সো বুঝতেই পারছেন একটু খারাপ হয়েছে, একটু বড় ছোট হয়ে গেছে, যাই হোক সেটা আসল উদ্দেশ্য না। আপনি আমাকে এখন কোশ্চেনের অ্যান্সার দেন, এই যখন আমি ট্রায়োড রিজন বি থেকে সি রিজনের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, তখন আমি মাঝখানে একটা পয়েন্ট নিয়ে যখন আমি কনসিডার করেছিলাম, এইখানে আমি বায়াস করছি বা ডিসি ভোল্টেজটা বা গেট থেকে সোর্সে এমন ভোল্টেজ দিছি যাতে সেটা ট্রায়োড রিজনে আছে বা অপারেট করতেছি ট্রায়োড রিজনে, তখন আমি একটা এসি ভোল্টেজ জুড়ে দিছি তার সাথে, ছোট একটা স্মল সিগন্যাল, এই গ্রিন কালারটা। তার ফলশ্রুতিতে আমি দেখতে পাচ্ছি আমার ট্রায়োড রিজনে যে স্লোপটা তৈরি হয়েছিল ভিটিসি কার্ভের, তার জন্য আমি একটা দেখতে পাচ্ছি এরকম একটা আউটপুট পাইছি। আপনার কি মনে হয় এই আউটপুটটা কি ইনপুটের থেকে দেখতে বড় লাগতেছে নাকি ছোট লাগতেছে? ছোট। ছোট লাগতেছে। কেন ছোট লাগতেছে আমাকে এক্সপ্লেন করতে পারবেন? কেন স্যাচুরেশন রিজনে বড় ছিল এবং কেন আমি তো স্যাচুরেশন রিজনে বড়র কারণটা বলে দিছি, আপনার এখানে কেন ছোট দেখতে পাচ্ছেন কেউ একজন বলতে পারবেন? স্যার স্লোপটার ঢাল কম স্যার। এক্স্যাক্টলি, স্লোপটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি স্যাচুরেশন রিজন, দ্যাট মিন্স বি থেকে সি যে পর্যন্ত জায়গাটা রয়েছে সেখানে যে ট্রায়োড রিজনটা অবস্থান করতেছে, সেই ট্রায়োড রিজনে যে স্লোপটা ভোল্টেজ রয়েছে, ড্রপ অনেক ধীরে হয়েছে এখানে। ট্রায়োড রিজনের যে স্লোপটা রয়েছে সেটা কি খুব বেশি বড় নাকি ছোট? অনেক ছোট। তার জন্য আমি আউটপুটে কি, যদি আমি আউটপুট বা ইনপুটের রেশিও, দ্যাট মিন্স যেটাকে আমরা সাধারণত গেইন বলে থাকি, গেইন ক্যালকুলেট করি, এই ভ্যালুটা কি 1 এর বড় হবে, 1 এর সমান হবে নাকি 1 এর ছোট হবে? 1 এর ছোট।
1 এর ছোট হবে এক্স্যাক্টলি। সো আমরা দেখলাম আমরা 3টা রিজন আছে একটা মসফেটের, 3টা রিজন নিয়ে আসলে আলোচনা করলাম। সো আমরা প্রথমে অ্যানালাইসিসে আমরা দেখেছি যে আমরা যখন ডিসি ভোল্ট পুরোপুরি বাদ দিয়ে দিছিলাম তখন আমরা দেখেছি সব সময় আসলে এটা কাট অফ রিজনে বসে থাকে মসফেটটা এবং আউটপুটটা সবসময় ভিডিডি, যেটা আমার ইনপুটের যে এসি সেটা আউটপুটে কখনোই আসতেছিল না। সো এটা আমার জন্য দরকার না। ওকে, একটা গেল। তারপরে নাম্বার 2 এ আমরা আরেকটা পসিবিলিটির কথা চিন্তা করেছি, যদি ট্রায়াড রিজনের কথা আমরা চিন্তা করে থাকি। ট্রায়াড রিজনে যখন আমরা দেখলাম, ট্রায়াড রিজনে আমি একটা ইনপুট দিয়েছি, দেখতে পাচ্ছি আউটপুটে সেটা আরো ছোট হয়ে যাচ্ছে। ইনপুটটা যদি 50 মিলিভোল্ট হয় তার মানে পিক টু পিক বা পিক ভোল্টেজ যদি 50 মিলিভোল্ট হয় তার মানে আউটপুটটা হবে আরো ছোট। তাহলে তো আমি আরো আমার জন্য সিগন্যালটা বোধগম্য হবে না। তাহলে এটাও কি আমার জন্য ডিজাইরেবল? আউটপুটে যদি আমি বড় সিগন্যাল চাই, এটা কি আমার জন্য না? না স্যার। তাহলে এইটাও আমি আসলে চাচ্ছি না, ট্রায়াল রিজনও চাচ্ছি না। কিন্তু দেখেন আমি যখন দ্যাট মিনস আমি যখন স্যাচুরেশন রিজনের মাঝামাঝি একটা পয়েন্টে আমি যখন অপারেট করতেছিলাম সিগন্যালটা দিয়ে, এবং যেখানে আসলে আমি স্যাচুরেশন রিজন আমার দেখতেই পাচ্ছি যে আমাদের আসলে স্লোপটা যেটা সেটা অনেক বড়, সেই রিজনে যখন আমি ছোট্ট একটা ইনপুট ভোল্টেজ দিয়েছিলাম আউটপুট ভোল্টেজটা কিন্তু অনেক বড় হয়ে গেছিল। দ্যাট মিনস আমি আসলে একটা গ্রেটার দেন 1 গেইন পাচ্ছিলাম নাকি? তাহলে অ্যাম্প্লিফিকেশন যে কথাটা আমরা সাধারণত বুঝে থাকি যে ইনপুটে ছোট একটা ভোল্টেজ দিব, আউটপুটে একটা বড় ভোল্টেজ পাবো, সেটা দ্বারা আমার অ্যাচিভ যদি আমার করতে হয় সেটা, তাহলে আমার কোন রিজনটা সিলেক্ট করা উচিত অপারেশনের জন্য? স্যাচুরেশন। তাহলে আপনারা আমাকে এখন একটা কোশ্চেনের অ্যান্সার দেন। আমি মসফেটের অ্যাম্প্লিফিকেশন করতে চাই, মসফেট দিয়ে অ্যাম্প্লিফায়ার বানাইতে চাই, আমি কোন রিজনে বায়াস করব বা একটা ডিসি ভোল্টেজ দিয়ে কোন রিজনে আগে নিয়ে যাব? স্যাচুরেশন রিজন। আর এখন উদ্দেশ্যটা বোঝা গেছে আলাদা করে ডিসি ভোল্টেজটা দিচ্ছি কেন? এই ডিসি ভোল্টেজটা দেওয়ার উদ্দেশ্যটা কি আলাদা করে বলেন তো? মসফেটটা চালু করার জন্য স্যার। শুধু চালু করা নাকি মসফেটটাকে স্যাচুরেশন রিজনে নিয়ে যাওয়া? রাইট, এক্স্যাক্টলি, মসফেটটাকে আলাদা করে স্যাচুরেশন রিজনে নিয়ে যাওয়া। ঠিক আছে, স্যাচুরেশন রিজন আমরা নেই কারণ বিকজ এখানে আমরা স্লোপটা অনেক বড় পাই, তারপরে আমরা একটা ইনপুট দেই ছোট, যেটা নাকি আউটপুট অনেক বড় হয়ে যায় স্লোপ অনুসারে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্টটা অ্যাম্প্লিফায়ারের। তাহলে এখন আমি কি বুঝতে পারছি আমরা যে কেন আসলে আমি মাঝখানের এই রিজনটা সিলেক্ট করলাম? বোঝা যাচ্ছে ভিটিসি কার্ভের মাঝখানের এই রিজনটা কেন সিলেক্ট করলাম? জি স্যার। ওকে, অ্যাম্প্লিফিকেশনের জন্য তাহলে আসলে আমি সিলেক্ট করেছি। এখন আমি সেকেন্ড কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি। ধরেন কিউ পয়েন্টটা আমি এ এবং বি, তার মানে স্যাচুরেশন রিজন এ এবং বি এর মাঝখানে এই অপারেটিং পয়েন্টটা নিলাম কেন? আমি তো আরেকটু উপরে এরকম পজিশনেও নিতে পারতাম, সমস্যাটা কি হইতো বা সুবিধাটা কি হইতো আমি এটা জানতে চাচ্ছি। স্যার আমরা হাইয়েস্ট গেইন পাওয়ার জন্য করছি এটা। আচ্ছা, আমি আবার একটু বলি। আমি ধরেন কিউ পয়েন্টটা এখন এখানে নাই, আমি যদি এটাকে সরায় উপরের দিকে নিয়ে যাই, এইদিকে কোথাও নিয়ে যাই, কোনো কি সমস্যা আছে নাকি সমস্যা নাই? স্যার আউটপুটটা আমরা কম পেতাম। আচ্ছা, চিন্তা করে দেখেন, আমি যদি আগের মতোই এখানে আমার ইনপুটটা দেই, আমি একটা কল্পনা করি এখানে ইনপুটটা দেই, আমি জাস্ট আউটপুটটা কথা আমি ইনপুটটা যদি এখানে দেই আগের মতোই হোয়াটএভার, সো আপনি চিন্তা করে দেখবেন এই যে পয়েন্টটা আসলে এই পয়েন্টটা কোথায় চলে আসতেছে তখন? কাট অফে। কাট অফে জানি ভ্যালুটা কত সব সময়? ভিডিডি। তার মানে এসিতে এটা কিন্তু ডিসি ভোল্টেজ, আর এসিতে ভ্যালু কত আসবে? এই কাট অফে তো এসিতে ভ্যালু 0 আসবে, বন্ধ হয়ে গেছে মসফেট, সো কোনো এসি কারেন্ট ফ্লো করবে না আসলে। তার মানে আসলে এফেক্টিভলি আপনি যে আউটপুটটা দেখতে পারবেন সেটা দেখতে এরকম হবে। বুঝা যাচ্ছে? কোনো এটা কিন্তু এসি ভ্যালু, বাই দ্য ওয়ে আমি আবারও উল্লেখ করে দেই, এটা কিন্তু ডিসি ভ্যালু, আপনারা ডিসি ভোল্টেজ দেখতেছেন, সো কোনো এসি আসলে আপনি আউটপুটে লিটারালি দেখতে পারবেন না। বুঝছে আমার কথাটা? সো এরকম একটা আউটপুট পাবো। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি কথার কথা এই এসি সিগন্যালটা যদি আপনার ভয়েস হয়, আপনি একজন বন্ধুর সাথে কথা বলতেছেন, আপনার অ্যাম্প্লিফায়ারটা এমন ভাবে বায়াস করা হয়েছে যে আপনি কথা বললেন হ্যালো, ও কি শুনবে আপনি হয়তো বা
ধারণাও করতে পারছে না, ও নয়েজ শুনবে, ঠিক আছে, কিছু বিপ 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 হয়তো বা আওয়াজ শুনবে ও, ঠিক আছে, আর কিছুই না, নয়েজ হয়ে যাবে আপনার কথাটা, ঠিক আছে, ইনফরমেশন পাস হইলো না, লস হয়ে গেল। তাহলে আমি দেখতে পাচ্ছি কিউ পয়েন্টটাকে উপরে সরাই দিলে আমার আসলে কোনটা সাফার করতেছে বলতে পারবেন? কিউ পয়েন্টটা যদি আমি উপরের দিকে উঠায় দেই তাহলে কিন্তু আমার এটাকে বলা হয়, এই যে আমি দেখতে পাচ্ছি আসলে আমার যেই লেগ রুম, তাই না, পা, আমার যে ইনপুট সিগন্যালের পা বা লেগ রুম যেটাকে বলি, পা বলি যেটাকে, সেটা কিন্তু সাফার করলো। শুধু সাফার করে নাই, আসলে লেগ রুমটা কেটে গেছে, লেগটা কেটে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা একটা কেস আমরা চিন্তা করলাম। আরেকটা কেস আমি চিন্তা করতে পারি এরকম যে আমি যদি এই কিউ পয়েন্টটাকে সরিয়ে নিচে এইখানে নামাই দিতাম, কি সমস্যা হইতে পারতো বলেন তো? কি সমস্যা হইতে পারতো? স্যার ট্রাইড রিজনে চলে ভেরি যেত। গুড। সো আমার এই রিজনটা নিয়ে আসলে আমার টেনশন নাই, কারণ এটা হচ্ছে স্যাচুরেশন রিজন আছে, হাই স্লোপ। এই রিজনে গেলে দেখতে পাচ্ছি যে সমস্যাটা হয়তো, চিন্তা করে দেখেন এখানে স্লোপটা অনেক হাই, এই জায়গাটা বি পয়েন্ট পর্যন্ত, যখনই ট্রায়াড রিজনে ঢুকতো এখানে কিন্তু স্লোপটা আবার ডিফারেন্ট। সো আসলে আপনার সিগন্যালটা তখন দেখতে কিরকম হইতো, আমি একটা ধারণা, একটা আনুমানিক ছবি আঁকতেছি, আমি এক্সাক্ট ছবিটা হয়তো আঁকতে পারবো না, সেটা হচ্ছে হয়তো বা এরকম হয়তো ছবিটা দেখতে। সো আপনার এবার সুন্দর লেগ রুমে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার লেগ রুমে কোনো সমস্যা নাই, সরি সরি স্যার মানে হেডে সমস্যা এবার। এবার সরি এখানে একটু দাগ পড়ে গেল, সরি এটা একটু আমি ক্লিয়ার করে নিই। ওকে, সো এইবার আমার কিন্তু ইনপুটের যে লেগ রুমটা আছে এটা সুন্দর আসতেছে, কারণ এটা স্যাচুরেশন রিজন আছে, সো আগের মতোই বড় আসলো, সমস্যা নেই। কিন্তু যখনই হেডরুমের যাচ্ছে, সুন্দর যাচ্ছিল, হঠাৎ মাঝখানে কোন রিজনে চলে গেল? টায়ার রিজনে চলে গেল। তাহলে এখানে তো স্লোপটা ছোট, স্লোপ ছোট হলে কি হয়, আমি দেখছি অনেক ছোট অ্যাটিনিউশন চলে আসে, তাহলে সিগন্যালটা কিরকম হয়ে যাবে? এরকম কিছু একটা আশা করতে পারি, রাইট? এরকম কিছু একটা আশা করতে পারি, এই যে ছোট্ট অ্যাটেনিউশন, এখানে গেনটা অনেক ছোট, বরঞ্চ লেস দেন 1 হয়ে গেছে এখানে গেনটা, এর জন্য এরকম একটা কিছু পাবো, রাইট? স্যার স্ট্রেট লাইন না, পাওয়ার কথা না। কারণ ওই যে আমরা একটু আগে দেখছি না, অ্যাটেনিউশন হবে মানে গেনটা লেস দেন 1 হবে। সো সুন্দর যাচ্ছিল, হঠাৎ করে এখানে কি হয়েছে, ইনপুটের সিগন্যাল তো ঠিকই আছে, গেনটা ছোট হয়ে গেছে, একদম এই যে ছোট করে আঁকছি আমি, দেখতে পাচ্ছেন? আমি একদম এক্সাক্ট আঁকতে পারবো না অবশ্যই, কিন্তু জি, স্যার। কাছাকাছি একটা আঁকার চেষ্টা করছি আর কি। যে ইনপুটের এই যে পিকটা তো পিকের মতোই থাকবে দেখতে, কিন্তু এটা অনেক ছোট হয়ে যাবে আরো, এখানে আমি ওটি আনুমানিক একটা ছবি আঁকছি, ঠিক আছে? তাহলে এখন আমার কথা বলেন, আপনি কি আপনার ইনপুটটা কি দেখতে আদৌ এরকম ছিল? ইনপুটের চেহারা না। কিন্তু আদৌ এরকম ছিল না, ইনপুট আর আউটপুটের চেহারা অনেক বিস্তর পরিবর্তন। সো এখানে আসলে এই জায়গাটা আসলে কি হয়েছে, নয়েজ আসছে, নয়েজ চলে আসবে, আপনার কথা ঠিকই ট্রান্সমিট হবে কিন্তু খুব নয়েজি আসবে কথাগুলা। সো এই জিনিসটাও কিন্তু আমাদের জন্য ডিজায়ারেবল না, যে আমরা আসলে নয়েজি কোনো জিনিস চাই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের জন্য বেস্ট চয়েস কোনটা হইতে পারে? সবচেয়ে বেস্ট চয়েস হইতে পারে, তাহলে আমি বুঝতে পারতেছি যে আমার যখন আমার এ পয়েন্ট যেটা রয়েছে, দ্যাট মিনস স্যাচুরেশন রিজনের স্টার্টিং পয়েন্ট, এবং আমার ট্রায়াড রিজনের যে লিমিটটা, মানে সরি, কাট অফ থেকে ট্রায়াড রিজন, কাট অফ থেকে ট্রায়াড রিজনের মাঝখানের যে স্যাচুরেশন রিজন পয়েন্টটা, সেটার মাঝামাঝি আমি একটা পয়েন্ট যদি সিলেক্ট করতে পারি, সেটা আমার জন্য বেস্ট সিলেকশন হবে নাকি? কারণ কেন দেখেন, সেই ক্ষেত্রে দেখেন আমার লিমিটটা এরকম থাকবে, আমি যদি একটু সবকিছু মুছে দেখাই, আমি সর্বোচ্চ কত বড় সিগন্যাল পেতে পারতাম তখন? এটা হয়তো আমার লিমিট, এ থেকে বি পর্যন্ত। রাইট? বুঝা গেছে? এর জন্য আমি চেষ্টা করব এ আর বি যে পয়েন্টটা রয়েছে, তার মানে ট্রায়োড এবং কাট অফ রিজনের মাঝামাঝি যে পয়েন্টটা রয়েছে, সেই পয়েন্টটাকে স্যাচুরেশন রিজনের সেই পয়েন্টটাতে আমি চেষ্টা করব সবসময় কিউ পয়েন্টটা বা অপারেটিং পয়েন্টটা বায়াস করার ডিসি ভোল্টেজের মাধ্যমে। বুঝা গেছে? আচ্ছা, এই হচ্ছে আমার অ্যাম্পলিফায়ারের বেসিক আইডিয়া। ওকে, মনে রাখতে হবে আমার ইনপুট সিগন্যালটা এই ক্ষেত্রে কিন্তু সবসময় 180 ডিগ্রি ফেজ শিফটেড ছিল।
আমি কিন্তু আউটপুটটা নিয়েছিলাম ড্রেন থেকে সোর্সে, এবং সেই আউটপুটটা আসলে আমি এসি দেখতে চাচ্ছি শুধু, এর জন্য আমি ডিসিটাকে কনসিডার করছি না। ওকে, এটা আমার মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা যদি এটা বুঝে থাকি, বাই দ্য ওয়ে এটাকে আমি আবার মনে করে দিই, এটার নাম ছিল আমার কমন সোর্স কনফিগারেশন বা কমন সোর্স অ্যাম্প্লিফায়ার। সো এই হচ্ছে আমার স্মল সিগন্যাল অপারেশন বা অ্যাম্প্লিফায়ারের বেসিকটা। এখন আমরা আস্তে আস্তে অ্যাম্প্লিফায়ারের ম্যাথমেটিক্যাল দিকে যদি আমি যেতে চাই, আমি আস্তে আস্তে যাবো। তার আগে আমি অলরেডি এই দুটো ব্যাপার হয়তো বা এক্সপ্লেন করেছি। ধরেন আপনার কাছে দুটো ডিফারেন্ট কিউ পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। দুইটা ডিফারেন্ট কিউ পয়েন্টের জন্য আপনি কি ধরনের প্রবলেম সাফার করবেন বলেন তো? Q2 এর জন্য আপনি কি প্রবলেম সাফার করবেন এবং Q1 এর জন্য আপনি কি প্রবলেম সাফার করবেন? ছবি দেখে কি বোঝা যায়? Q2টা কিন্তু আমি দেখতে পাচ্ছি ট্রায়াড রিজনের কাছাকাছি, তাই না? দেখা যাচ্ছে? জি স্যার, হেডে নয়েজ পাবো আমরা কিছুটা। Q2 তে হেডে না লেগে নাকি? আমি মনে হয় কি এখানে কি উল্টা বললাম নাকি? জি স্যার, ও তাহলে সরি, উল্টা উল্টা হয়ে বলেছিলাম, গেছে তাই না? তাহলে। ওটা হচ্ছে আউটপুটের, সরি ওটা আউটপুটের রেসপেক্টে, সরি জি মাই স্যার। মিস্টেক, এটা আমারই ভুল আসলে। সরি, আমার একটু বলি সে আমার এখানে যেই আমরা দেখেছিলাম যে এখন Q2টা মানে কোন দিকে, Q2টা মানে আসলে এখানে কোনো একটা পয়েন্ট বোঝাচ্ছে। সো আপনার এখানে কিন্তু আপনার, হ্যাঁ, আপনার আউটপুট সিগন্যালটা কিন্তু আউটপুট সিগন্যালের লেগটা যেটা রয়েছে, তাই না? আউটপুট সিগন্যালের ইনপুট সিগন্যালের যেটা হেড সেটা কিন্তু আউটপুট সিগন্যালের লেগ হয়ে যাচ্ছে। তার মানে আমি এইভাবে বলতে পারি আউটপুট সিগন্যালের লেগে বা লেগ রুমটা সাফার করবে। কিভাবে সাফার করবে? ট্রায়াড রিজনে ঢুকে যাবে। তো দ্যাট মিনস আমি জানি নয়েজ চলে আসবে। এর জন্য আমরা বলি সিগন্যালে নয়েজ আসছে বা সিগন্যালের ডিস্টরশন চলে আসছে। সো এটা আমার জন্য ভালো সলিউশন না। আমি যদি Q1 নেই, Q1 নিলে কি প্রবলেম হতে পারে কেউ বলতে পারবেন? আমি যদি Q1, স্যার হেডরুম একদম কাট আউট যাবে হেডরুমটা একদম। কেটেই যাবে পুরো, এই যে ক্লিপড অফ দেখতে পাচ্ছি। সো এটাকে বলে হেডরুম কেটে যাবে, দ্যাট মিনস ল্যাক অফ হেডরুম। ওকে, সো এই দুটো আমরা পয়েন্ট আমরা কনসিডার করলাম। এর জন্য সাধারণত আমরা কিউ পয়েন্টটাকে মাঝখানে এক্সপেক্ট করি। এখন একটা জিনিস আমি বলি, এখন আপনি হয়তো গেস করতেছেন একটা কিউ পয়েন্ট এইখানে নিলাম কিভাবে আর একটা কিউ পয়েন্ট এখানে নিলাম কিভাবে, আমার স্লোপটা বা লোড লাইনটা দুইটা ডিফারেন্ট লোড লাইন আমি পাবো কিভাবে, এটা আপনার মাথায় এখন প্রশ্ন আসতেই পারে। মাথায় এটা প্রশ্ন আসলেও এটা নিয়ে আসলে টেনশন করার কোনো কারণ নাই। এটা হচ্ছে আপনার যে ড্রেন যে রেজিস্ট্যান্সটা ছিল এইটার ভ্যালু আপনি চেঞ্জ করলে আসলে আপনি দেখতে পারবেন আপনার ওই আগের ইকুয়েশনে যদি আরডি এর ভ্যালুটা চেঞ্জ করে দেন, এটাই কিন্তু আসলে আপনার স্লোপ কন্ট্রোল করতেছিল, তাই না? দেখা যাচ্ছে আপনার স্লোপটা কিন্তু কন্ট্রোল করতেছিল, এই লাইনের স্লোপটা কিন্তু কন্ট্রোল করতেছে আপনার আরডি। তার মানে আপনার আরডি রেজিস্ট্যান্সটা চেঞ্জ করলে আসলে আপনি এই লাইনটা চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে আমাদের কিছু ধারণা, আমরা সোফার এই জিনিসগুলো বুঝলাম এখান থেকে। এইবার আসি, এই স্মল সিগন্যাল অ্যানালাইসিস করার জন্য যখন আমরা দেখবো, যখন আমরা আসলে স্মল সিগন্যাল অ্যানালাইসিসে যাব, আমরা দেখতে পারবো যে এই স্মল সিগন্যাল অ্যানালাইসিস করা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমরা যেমন এসি বা ডিসি সার্কিটে একটা কাজ করেছিলাম, টু টার্মিনাল একটা সার্কিটের আমরা যে কাজটা করি যে অনেকগুলো নেটওয়ার্ক রয়েছে, টু টার্মিনাল একটা সার্কিটের অনেকগুলো নেটওয়ার্ক রয়েছে, সেটাকে আমরা সহজভাবে সলভ করার জন্য আমরা কিসে কনভার্ট করছিলাম? থেভনিন অথবা নর্টনের মাধ্যমে, তাই না? সলভ ইকুইভ্যালেন্ট সার্কিট একে নিয়েছিলাম, ইকুইভ্যালেন্ট সার্কিট একে আমি ইজিলি সলভ করতে পারছিলাম। সো একইভাবে মসফেটের স্মল সিগন্যালেরও কিছু ইকুইভ্যালেন্ট সার্কিট মডেল রয়েছে। তার মধ্যে একটা মডেল হচ্ছে পাই মডেল, যেটা নাকি আমরা স্টাডি করব। সো এটা দেখি, এ মসফেট ইন আ সার্কিট ক্যান বি রিপ্লেসড উইথ দ্য সার্কিট বিলো। নিচে যে সার্কিট দুটো রয়েছে যে কোনো একটা দিয়ে আপনি রিপ্লেস করতে পারেন। সো বাঁ দিকে যেটা দেখতেছেন, দ্যাট মিনস এখানে আমি আসলে ল্যামডা ইজ ইকুয়ালস টু 0 কনসিডার করতেছি। তার মানে এখানে কি বুঝতেছি বলেন তো? ল্যামডা ইকুয়ালস টু 0 মানে কি? বাঁ দিকের যেই মডুলেশন নেই স্যার। হ্যাঁ, চ্যানেল লেন্থ মডুলেশন আমি কনসিডার করিনি, আইডিয়াল চিন্তা করছি। আর ডান দিকেরটাতে আমি আসলে চ্যানেল লেন্থ মডুলেশন কনসিডার করছি।
ঠিক আছে? এবং এটা আসলে সহজ কথা বলতে গেলে আমি যদি একটা এন টাইপ মসফেটের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে একটা এন টাইপ মসফেটকে আমি সরাসরি এইভাবে রিপ্লেস করতে পারবো। সো ড্রেন, সোর্স আর গেট ছিল, এটার বদলে আমি ডান দিকের এই সার্কিটটা আমি আঁকতে পারবো, দেখতে পাচ্ছেন এখানে। সো আসলে দেখেন এটা খুব সিম্পলি গেস করা যায় যে আসলে ইকুইভ্যালেন্ট মডেলটা আসলে এরকমই কিছু একটা হবে। কেমন করে চিন্তা করে দেখেন, দেখেন আমার বাঁদিকে আমরা জানি মসফেট কিভাবে কাজ করে। আমি গেটের ভোল্টেজ চেঞ্জ করলে কিন্তু আমার কারেন্ট ড্রেন থেকে সোর্সের মধ্যে একটা কারেন্টের পরিবর্তন ঘটে, তাই না? রাইট? ড্রেন গেটের ভোল্টেজটা চেঞ্জ করলেই আমার ড্রেন থেকে সোর্সের যে কারেন্ট সেটা কিন্তু বৃদ্ধি পায়। আমরা জানি এর Yes, sir. ক্যারেক্টারিস্টিক গ্রাফ থেকেও আমরা দেখতে পারি যে এটা একটা গেট থেকে সোর্সের ভোল্টেজ ছিল, এটা আরেকটা গেট থেকে সোর্সের ভোল্টেজ। সো গেট থেকে সোর্সের ভোল্টেজ চেঞ্জ করলে আমার কিন্তু কারেন্টের ভ্যালু চেঞ্জ হয়, তাই না? সো এখানে দেখেন ওই এফেক্টটাকেই হুবহু আনার জন্য যে কাজটা করেছে, দেখেন এখানে এখানে একটা ডিপেন্ডেবল কারেন্ট সোর্স বা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স নিয়ে আসা হয়েছে এবং ডাইরেকশনটাও দেখেন, আমরা জানি যে এন টাইপ মসফেটের ড্রেন থেকে সোর্সের দিকে কারেন্ট ফ্লো করে, এখানেও দেখেন ড্রেন থেকে সোর্সের দিকে কারেন্টের ডাইরেকশনটা রাখা হয়েছে, দেখতে পাচ্ছি কারেন্ট সোর্সের ডাইরেকশনটা। এবং ভ্যালুটা দেখেন, ডিপেন্ডেন্ট সোর্সের কারেন্টের ভ্যালুটা দেখেন, জিএম একটা ভ্যালু আছে, এটা আমরা পরে এক্সপ্লেন করবো, কিন্তু এই ভ্যালুটা দেখেন ভিজিএস। তার মানে এটা কিন্তু গেট থেকে সোর্স, ওই যে গেটের ভোল্টেজ বাড়াইলে যে কারেন্ট বৃদ্ধি পায়, যে এটা কিন্তু ওটার সাথেই একদম হুবহু মিলে যায়, যে গেট থেকে সোর্সের ভোল্টেজ আমি বৃদ্ধি করলে আমার এখানে কিন্তু কারেন্টও বৃদ্ধি পাবে। তার মানে আমরা ধারণা করতে পারি যে হ্যাঁ এরকমই কিছু একটা আসলে আমার হওয়ার কথা, মানে ইকুইভ্যালেন্ট মডেলটা এরকমই কিছু একটা হওয়ার কথা ছিল, তাই না? যে গেট থেকে সোর্সের ভোল্টেজ আমি বৃদ্ধি করবো, আমার কারেন্ট বৃদ্ধি পাবে, এই আমি ডিপেন্ডেন্ট সোর্স থেকে এটা দেখতে পারি। আর ডান দিকের যে সার্কিটটা যেখানে আমি ল্যাম্বডা ইকুয়ালস টু 0 ধরি নাই বা চ্যানেল লেন্থ মডুলেশন কনসিডার করছি, সেখানে যেটা হয় ড্রেন থেকে সোর্সের মধ্যে একটা রেজিস্ট্যান্স চলে আসে, আপনারা জানেন। আমি ডান দিকেরটা দেখাচ্ছি, এরকম কিছু একটা। আমরা জানি যে এই রেজিস্ট্যান্সটাকে তখন আমরা যদি কথার কথা আমি এরকম একটা রেজিস্ট্যান্স কল্পনা করি, R0 বলে থাকি বা আউটপুট রেজিস্ট্যান্স বলে থাকি স্যাচুরেশন রিজনের, এবং এই রেজিস্ট্যান্সটা কোথায় থাকবে? ড্রেন থেকে সোর্সের মধ্যে। সো তার জন্য আমি যে কাজটা করব, ড্রেন থেকে সোর্সের মধ্যে একটা জাস্ট প্যারালাল R0 রেজিস্ট্যান্সটা এঁকে দিব একটা, এবং এইটার ভ্যালুটা খুব হাই হয় সাধারণত R0 রেজিস্ট্যান্সের ভ্যালু, এবং এই ভ্যালুটা কিরকম হয়? সাধারণত 10 কিলো ওহম থেকে শুরু করে 1000 কিলো ওহম পর্যন্ত হয়ে থাকে, দেখতে পাচ্ছি। সো ইটস ভেরি হাই। আমার কথা বুঝে গেছে? জি স্যার। ওকে, ফাইন। এটা যদি বুঝে থাকি, এখন এই R0 কারণে আসলে কি ঝামেলা হয় এটা পরবর্তীতে আমরা বুঝতে পারবো, R0 কারণে কি ঝামেলা হয়, কিন্তু আপাতত একটু দেখে নিই। আসলে আমার যে আউটপুটের যে গেইনটা আসে সেটা দেখবেন আসলে রিডিউস হয়ে যাবে এই R0 জন্য। তার মানে সহজ কথা যদি বলতে যাই, আমি আইডিয়ালি এই সার্কিটটা যখন কল্পনা করব যে গেইন পাবো, প্র্যাকটিক্যালি যে এই সার্কিট কনসিডার করবো, তখন কিন্তু আমার গেইনটা কি হয়ে যাবে? কমে যাবে। আর আইডিয়ালি যখন একই সার্কিট কনসিডার করবো, আমার গেইনটা আমি দেখবো আসলে বেশি আসছে। কিন্তু আমি তো আসলে আইডিয়াল সবসময় চিন্তা করবো না, আমাদের প্র্যাকটিক্যাল চিন্তা করতে হবে নাকি? সেটা আমরা এফেক্টটা বুঝবো, পরে বুঝতে পারবো। যে আপাতত মনে রাখেন প্র্যাকটিক্যালি গেইনটা কি 1 এর থেকে কম পাবো নাকি 1 এর থেকে বেশি? অনেক থেকে বেশি পাবো, কিন্তু অনেক থেকে বেশি পাবো, আইডিয়ালের থেকে কম পাবো। আইডিয়ালের থেকে কম পাবো, রাইট, এক্স্যাক্টলি। ওকে, তো এখন এটার আমরা অ্যানালাইসিসটা দেখি, এটা আসলে কি লজিকে আমি অ্যানালাইসিসটা করব, সেটার জন্য আমি একটু খেয়াল করব। আমার যে সার্কিটটা ছিল আবার একটু মনে করে দিই। এই পয়েন্টটার দিকে ভালো করে খেয়াল করে দেখেন, এই ভ্যালুটাকে আমি বলতেছি ছোট হাতের ভি, বড় হাতের জিএস। তার মানে এরকম কিছু একটা। তার মানে এখানে এসি প্লাস ডিসি রয়েছে, আমি এসি বললাম প্লাস ডিসি রয়েছে, এটাকে আমি এইভাবে লিখতে পারি, লেখা যায় এসি প্লাস ডিসি। এসি স্মল সিগন্যাল আর ডিসি বায়াস ভোল্টেজ, যেটা ভিজিএস বড় হাতের, লিখতে পারি এটা। জি স্যার। এটা যদি লিখতে পারি তাহলে দেখেন, আমরা জানি আমাদের সার্কিটটা স্যাচুরেশন রিজনে অপারেট করতেছে, বাই দ্য ওয়ে স্যাচুরেশন রিজনে অপারেট করছে, কারণ আমি স্যাচুরেশন রিজনে রাখছি। সো এই যে আমি এখানে ইকুয়েশনটা লিখেছি। এখন তাহলে আমরা জানি আইডি ইজ ইকুয়ালস টু হাফ কে এন ভিজিএস, আমরা জানি সূত্রটা হবে তাহলে is equals to half into kn
ছোট হাতের ভি বড় হাতের জিএস মাইনাস ভিটিএন হোল স্কোয়ার, রাইট? এরকম কিছু। এখন এই ভিজিএস এর ভ্যালুটা আমি এই ভ্যালু দিয়ে সাবস্টিটিউট যদি করে দেই, দেখেন এই ইকুয়েশনটা চলে আসে। ঠিক বললাম? নেক্সট যে কাজটা করব আমি, দেখেন নেক্সট আমি, বুঝতে পারতেছি যে সবাই? না বুঝলে কোশ্চেন করবেন। জি স্যার। নেক্সট আমি এই ভিজিএস এবং এই ভিটিএন কে যদি একত্রে লিখি এবং পরের যে প্লাস ভিজিএসটা সেটাকে যদি আলাদা লিখি, তাহলে আমার কিন্তু ভিতরের যেই ফর্মুলাটা সেটা কিন্তু দেখেন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে যায়, যেখানে এর ভ্যালুটা হচ্ছে আমি বলতেছি বড় হাতের ভিজিএস মাইনাস ভিটিএন এবং বিটা আমি বলতেছি ছোট হাতের ভিজিএস। বলা যায়? দেখেন তো ভিতরের অংশটা ভিজিএস প্লাস ভিজিএস মাইনাস ভিটি হোল স্কোয়ার, যেটা দেখা যায় এই ফরম্যাটে। জি স্যার। তাইলে আমি এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র সেটা অ্যাপ্লাই করতে পারি, এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি অবশ্যই, এবং অ্যাপ্লাই করব। এবং সামনে একটা হাফ আছে দেখতেই পাচ্ছি, তার মানে আমার যে মাঝখানের এই পোর্শনটা এ বি যেখানে আসবে সেখানে আসলে হাফ আর টু কাটাকাটি চলে যাবে। সো আলটিমেটলি দেখেন আমরা এরকম কিছু একটা ইকুয়েশন ফাইনালি আমরা পাবো। আমি মোটামুটি বলতে পারি যে মাঝখানেরটাই আমার হাফ হাফ কাটা চলে গেল আর কি, হাফ আর টু, রাইট? এই যে এ দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য এ, আর এই যে বিটা, রাইট? জি আর স্যার। এখানে বি স্কোয়ার। ওকে ফাইন। তো যদি এরকম হয়ে থাকে, এখন একটু ভালো করে খেয়াল করে দেখি। এখন দেখেন মজার ব্যাপার, একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো। ফার্স্টের টার্মটার দিকে খেয়াল করে, এখানে কি কোনো এসি কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি? না। এটা পুরোপুরি তার মানে কি ডিসি কারেন্ট, রাইট? এটা পুরোপুরি ডিসি কারেন্ট। তাহলে আমি কিন্তু দেখেন ইনপুটে আমার ছিল এসি প্লাস ডিসি ভোল্টেজ দিয়েছিলাম, আউটপুটে আমি দেখতে পাচ্ছি, সরি ইনপুট বলতেছি, ভিজিএসটা ছিল এসি প্লাস ডিসি মিক্সচার একত্রিত ছিল, এবং এটাকে আমরা ব্রেকডাউন করে দেখছিলাম যে ডিসি একটা ভোল্টেজ আবার এসি একটা ভোল্টেজ। পরবর্তীতে আমরা ডিসি ভোল্টেজের জন্য একটা ডিসি কারেন্ট পেলাম, তাহলে এসি ভোল্টেজের জন্য আমি একটা এসি কারেন্ট পাওয়ার কথা। এখন আমার দুটো টার্ম আছে ডান দিকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমি লাস্টের ডান দিকের টার্মটা নিয়ে একটু এক্সপ্লেন করি। ডান দিকের টার্মটা কি জিনিস দেখতে পাচ্ছি, ডান দিকেও একটা টার্ম রয়েছে আমাদের এখানে, এবং এখানে একটা জিনিস আমরা খেয়াল করতে পাচ্ছি, ভিজিএস এর কি রয়েছে, স্কোয়ার রয়েছে ভিজিএস এর, দেখা যাচ্ছে জি স্যার। ভিজিএস এর স্কোয়ার। এটা যদি একটা ভেরিয়েবল হয় ভিজিএসটা, তাহলে এই ছবিটা যদি আমি আঁকি তাহলে এটা দেখতে কিরকম হবে? প্যারাবোলা এরকম কিছু একটা হবে, রাইট? জি। প্যারাবোলা কি লিনিয়ার নাকি না? প্যারাবোলা কি লিনিয়ার আমি জানতে চাচ্ছি। এখানে আমি ইকুয়ালস টু, এটা কি লিনিয়ার নাকি না? প্যারাবোলা নাকি নন লিনিয়ার? স্যার লিনিয়ার। এই প্যারাবোলা লিনিয়ার? স্যার নন লিনিয়ার। নন লিনিয়ার, ঠিক আছে। আচ্ছা, নন লিনিয়ার এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সো আমার তার মানে ভিজিএস স্কোয়ার একটা নন লিনিয়ার টার্ম তৈরি করতেছে। সো এটার প্রবলেমটা কি? দেখেন নন লিনিয়ার জিনিসটা কি আগে এটা বুঝে নিই। নন লিনিয়ার জিনিসটা আমাদের আগে বুঝতে পারতে হবে। অ্যাম্প্লিফিকেশন নিয়ে আমরা কথা বলছি, এবং উপরে দেখেন একটা কথা বলছি লিনিয়ার অ্যাম্প্লিফায়ার। এখন অ্যাম্প্লিফায়ার দুই ধরনের আসলে, এটা আমি আসলে আপনাদের এক্সপ্লেন করি। একটা হচ্ছে লিনিয়ার অ্যাম্প্লিফায়ার, আর একটা হচ্ছে নন লিনিয়ার অ্যাম্প্লিফায়ার। সো দুইটার মধ্যে পার্থক্যটা কি? লিনিয়ার অ্যাম্প্লিফায়ার বলতেছে আপনি এরকম একটা যখন ইনপুট দিবেন, ইউ মে গেট এরকম একটা ভোল্টেজ, ফেজ ডাজেন্ট ম্যাটার, ফেজটা 180 ডিগ্রি ফেজ শিফট হতে পারে, এটা কোনো সমস্যা নেই, বাট এরকম কিছু একটা পাবেন, মানে চেহারাটা হুবহু সেম থাকবে। বাট ওয়ারাজ নন লিনিয়ার, কারণ লিনিয়ার রিলেশনটা কি, লিনিয়ার ভোল্টেজ বাড়লে ইনপুটের ভোল্টেজ বাড়তেছে, আউটপুটের ভোল্টেজ বাড়তেছে একই সাথে, এরকম আর কি। কারেন্ট বাড়তেছে, আউটপুটের কারেন্ট বাড়তেছে, সামথিং লাইক দিস, লিনিয়ার। সো রিলেশনশিপটা লিনিয়ারে। নন লিনিয়ারে কি হচ্ছে, আপনি ইনপুটে সেম এরকম একটা কার্ভ দিবেন, সো আউটপুট মে লুক সামথিং লাইক দিস,
নন লিনিয়ারলি ভোল্টেজ বাড়বে, কারেন্ট বাড়বে, এরকম একটা ঘটনা ঘটবে। সো আপনার নন লিনিয়ার অ্যাম্পলিফায়ারে ইনপুটের সাথে কি আউটপুটের আপনি কি ছবির খুব একটা বেশি মিল পাবেন? আপনি ইনপুটে দিচ্ছেন একটা লিনিয়ার ভ্যালু বা লিনিয়ার ইকুয়েশন, যদি ইনপুট করেন সেটা আউটপুটে কিন্তু লিনিয়ারিটি মেনটেন করবে না, সেটা আউটপুটে কি হয়ে যাবে, নন লিনিয়ার হয়ে যাবে। সো আপনার কিন্তু চেহারাটা কিন্তু কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে না সিগন্যালের, রাইট? ইয়েস স্যার। তাহলে আমার কি এটা দরকার? আমি কি এরকম সিগন্যাল চাই আউটপুটে নাকি চাই না? বলেন তো। অবশ্যই চাই না। অবশ্যই চাই না, ভেরি গুড। তাহলে আমার কি করতে হবে, এই জিনিসটাকে বাদ দেওয়ার কোনো একটা ব্যবস্থা করতে হবে যাতে এটা কোনোভাবে না আসে, রাইট? এটাকে বাদ দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু এটা তো ইকুয়েশনে এসে পড়ছে, বাদ দেওয়ার উপায় কি বলেন তো? এনি গেসেস বাদ দিতে পারি কিভাবে? দেন ভিজিএস স্কোয়ার রয়েছে, আমি যদি ভিজিএসটাকে মিলি ভোল্ট রেঞ্জে নেই, অনেক ছোট নেই, স্মল সিগন্যাল নেই, খুব ছোট নিলাম ভিজিএসটাকে, মিলি ভোল্ট রেঞ্জে নিয়ে মানে হচ্ছে ভোল্টেজের রেঞ্জে যদি আপনি চিন্তা করেন, ইট ইজ সামথিং লাইক দিস। সবচেয়ে বড় ধরেন আমি চিন্তা করতে পারি মিলি ভোল্ট রেঞ্জ, সে একটা স্মল সিগন্যাল আমি 100 মিলি ভোল্টের দিলাম, সেটাকে যদি আপনি স্কোয়ার করেন তাহলে কত হয় ভ্যালুটা? 0.01 মোস্ট প্রবলি, রাইট? ঠিক বললাম? কি ঠিক বলছি? দেখেন ছোট হয়ে গেল। সো এইটাকে আবার আপনি 2 দিয়ে ভাগ করতেছেন, ওকে ফাইন, আবার 2 দিয়ে ভাগ করলেন, তাহলে এটা কি হবে তখন ভ্যালুটা? আরো ছোট হয়ে যাবে, 0.005 হয়ে যাচ্ছে, তো আরো স্মল, ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড। সো আমি যদি আসলে বুঝতে পারতেছি যে আমি যদি ভিজিএস এর ভ্যালুটা মিলিভোল্ট রেঞ্জে নিতে পারি বা স্মল সিগন্যাল নিতে পারি, তাহলেই কিন্তু আমার ডান দিকের টার্মটা আমরা আসলে বাদ দিয়ে দিতে পারি ক্যালকুলেশন থেকে, এত ছোট হবে যে ডান দিকেরটা আমরা নেগলিজিবল ধরে নিতে পারি, রাইট? সো এইটাই আসলে উদ্দেশ্য। দেখেন শুরুতেই আমরা এতক্ষণ আলোচনা করতেছিলাম কি নিয়ে, স্মল সিগন্যাল নিয়ে। তাহলে আমি কি আপনারা কি উত্তর পাইলেন কেন আসলে আমরা একটা স্মল সিগন্যালই নিব, কেন বড় সিগন্যাল নিব না আসলে একটা সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ারে? বুঝাচ্ছে? জি স্যার। লিনিয়ারিটি মেনটেন করার জন্য। লিনিয়ারিটি মেনটেন করার জন্য, এক্স্যাক্টলি। ওকে, সো আমি থার্ড টার্মটা বাদ দেওয়ার জন্য খুব ছোট নিব ভিজিএস, এটাই হচ্ছে আসল কথাটা। তাহলে এই টার্মটা নাই, এইটা ডিসি, তাহলে বাকি থাকলো কি, এটাই আমার তাহলে সেই এসি কম্পোনেন্ট চিন্তা করব নাকি? জি স্যার, যেহেতু ভিজিএস আছে ওটা তো এসি হবে। হ্যাঁ, তাহলে আমার এখন একমাত্র এসি কম্পোনেন্ট এটাই, রাইট? চিন্তা করে দেখেন এই আইডিটা আসলে কি প্রকাশ করে, একটা ডিসি আইডি আছে এবং তার সাথে একটা এসি আইডি আছে নাকি, এই আইডিটা। সো ডিসি আইডিটা, কারণ ডিসি আইডিটা আসলে এই ডিসি কারেন্টটা যেটা আমি এখানে বের করতে পারছি, সক্ষম হয়েছে এই টার্মটা, রাইট? তাহলে এই এসি আইডিটা অবশ্যই আমার এই এসি টার্মটা হবে। তাহলে আমি কি এটাকে এইভাবে লিখতে পারি যে আইডি মানে এসি আইডি যেটা, সেটা হচ্ছে কে এন ভিজিএস মাইনাস ভিটি ইনটু ভিজিএস, এটা লেখা যায় এই এসি আইডি ভ্যালুটা, মানে এসি কারেন্ট যেটা, এসি কারেন্ট ইজ ইকুয়ালস টু এই টার্মটা, কারণ আমার এখন দুটো টার্মই আছে, একটা ডিসি টার্ম একটা এসি টার্ম, রাইট? এখন আমরা একটা কাজ করি, দেখেন আমরা আইডি ডিভাইডেড বাই ভিজিএস একটা টার্ম নেই, তাহলে আমি একটা টার্ম পাচ্ছি কেএন, কেএন সরাসরি কেএন ভিজিএস মাইনাস ভিটি কে কি লেখা যায়, কেএন ভিওভি লেখা যায় না? এটা কিন্তু ডিসি ভিজিএস, ভিজিএসটা কিন্তু ডিসি, দেখতে পাচ্ছি বড় হাতের ভিজিএস, বড় হাতের ভি, বড় হাতের জিএস, এটা কিন্তু ডিসি ভিজিএস, রাইট? সো কেএন ভিওভি লেখা যায়, তাহলে আইডি বাই ভিজিএস, তার মানে এসি কারেন্ট ডিভাইডেড বাই এসি ভোল্টেজ ইজ ইকুয়ালস টু কেএন ভিওভি। ডান দিকের কিন্তু সব মানে ডান দিকের ভিওভিটা কিন্তু ডিসি, এটা লেখা যায় ইকুয়েশন অনুসারে। জি স্যার। সো এই টার্মটাকে বলা হয়, দেখেন কারেন্ট বাই ভোল্টেজ, এটা কি রেজিস্ট্যান্স নাকি কন্ডাক্টেন্স, কি মনে হয়? স্যার কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স, ওকে ফাইন। তারপরে রিলেশনশিপটা দেখি, কারেন্ট একটা হচ্ছে আউটপুট কারেন্ট আর একটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, এটা কি ট্রান্সফার নাকি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স নাকি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স?
আমার কথা কি বুঝা গেছে? স্যার আউটপুট। আউটপুট হইতে হলে দুটেই আউটপুট হইতে হতো না, আউটপুট কারেন্ট বাই আউটপুট ভোল্টেজ, বা ইনপুট হইতে হলে কি হতো, ইনপুট কারেন্ট বাই ইনপুট ভোল্টেজ হইতে হতো। যেহেতু একটা ইনপুট আর একটা আউটপুট, একটা আউটপুট কারেন্ট একটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, তাহলে এটাকে এই ধরনের প্যারামিটারকে আমরা কি বলি, ট্রান্সফার বলি না, ট্রান্সফার প্যারামিটার। যেমন ওই যে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ দেখছি আমরা, আইডিভিজিএস, মনে পড়ে? বুঝতে পারছি এটা যে স্যার ট্রান্সফার, বুঝলাম না স্যার। ওই যে আমরা যে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স দেখেছিলাম, মনে আছে আপনাদের? লগ স্কেলে জি দেখেছিলাম স্যার, যে জি স্যার, ওটাকে কি বলছিলাম, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স বলতেছিলাম না? জি স্যার বুঝছি এবার। কারণটা কি ছিল, একটা প্যারামিটার ছিল আউটপুট আর একটা প্যারামিটার ছিল ইনপুট, নাকি? এর জন্য ট্রান্সফার বলতেছিলাম কথাটা, নাকি? জি স্যার। তো এইটাও তার মানে একটা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, নাকি? তাহলে এটা হচ্ছে একসাথে, এটাকে আমরা বলি আসলে ইজ ইকুয়ালস টু জিএম। এটার নাম হচ্ছে একসাথে ট্রান্সফার প্লাস কন্ডাক্টেন্স, তার মানে ট্রান্স কন্ডাক্টেন্স। বুঝতে পারলাম? এই জিএমটাকে তাহলে কি বলছি, ট্রান্স কন্ডাক্টেন্স। ক্লিয়ার? ওকে। স্যার। সো জিএম এর ভ্যালুটা কি দেখেন, জিএম এর ভ্যালুটা খুব সহজ, এটা একটা ডিসি ভ্যালুর উপর নির্ভর করে আর মসফেটের প্যারামিটারের উপর নির্ভর করে। কেন তো হচ্ছে মসফেটের ফিক্সড ভ্যালু প্যারামিটার, ডাব্লিউ বাই উইথ বাই লেন্থ, যেটা অ্যাসপেক্ট রেশিও, আর হচ্ছে মিউ এন সি অক্স, এটা আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না এই ভ্যালুটা। কিন্তু ভিওভি হচ্ছে আপনার গেটের ভোল্টেজ, থ্রেশহোল্ড ভোল্টেজ, এগুলোর উপর নির্ভর করে, তাই না? সো ভিজিএস মাইনাস ভিডি, সো জিএম ইজ ইকুয়ালস টু কেন ভিওভি। এটাকে ঘুরায়ও লেখা যায়, কারেন্টের মাধ্যমেও প্রকাশ করা যায়, কারণ আপনার যেহেতু ভিওভি টার্মটা রয়েছে, আপনি ইচ্ছে করলে এটাকে ঘুরায় কারেন্টের মাধ্যমেও প্রকাশ করতে পারবেন, সমস্যা নেই। এটা বই ঘেটে আপনারা বের করে দেখে নিন যে এটাকে কারেন্টের মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায়, বা আপনারা নিজেরাও ডিরাইভ করতে পারেন। সো আমি একটা সিম্পল ইকুয়েশন দিলাম, তো জিএম ইজ ইকুয়ালস টু কেন ভিওভি, তাহলে জিএম এর নাম হচ্ছে ট্রান্সকন্ডাক্টেন্স। এবার একটু আগে একটু যাব আমি, এই সার্কিটগুলোতে একটু দেখি, ভালো করে খেয়াল করি। সার্কিটটা ভালো করে খেয়াল করেন, ইকুইভ্যালেন্ট সার্কিটটা ডান দিকেরটাই দেখি আপাতত, ডান দিকেরটা দেখলে বাঁ দিকেরটা আমরা পারবো। সো গেট থেকে সোর্সের মধ্যে কোনো কানেকশন থাকবে না, এবং এখানে আমরা সাধারণত ইনপুট ভোল্টেজটা দিব আমাদের এসি ইনপুট ভোল্টেজটা দিব। ড্রেন থেকে ভালো করে দেখি, ড্রেন থেকে যে সোর্স, নিচের যে সোর্স নোডটা রয়েছে বা সোর্স টার্মিনালটা রয়েছে, এর মাঝে আমি একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স দিয়েছি, যেটা নাকি ড্রেন থেকে সোর্সের দিকে কারেন্টের ডাইরেকশন। এবং এটার ভ্যালুটা ভালো করে খেয়াল করবেন, জিএম ইনটু ভিজিএস, দেখতে পাচ্ছি জিএম ইনটু ভিজিএস। ভিজিএসটা কোন ভিজিএস? এই ভিজিএসটা আপনার এসি সিগন্যালটা, স্মল এসি সিগন্যালটা, তার মানে গেট থেকে সোর্সের মধ্যে যে এসি সিগন্যালটা দেয়া থাকবে সেই এসি সিগন্যালটা। আর জিএমটা কি? জিএমটা হচ্ছে আপনার ট্রান্স কন্ডাক্টেন্স প্যারামিটার মসফেটের। আর ড্রেন থেকে সোর্সের মধ্যে একটা কি রয়েছে, আপনার আউটপুট রেজিস্ট্যান্স রয়েছে, যেটার ভ্যালু নাকি 10K থেকে 1000K বা 1 মেগা ওহম পর্যন্ত ভ্যারি করে। দ্যাট মিন্স এই রিজনের যে রেজিস্ট্যান্সটা বা আউটপুট রেজিস্ট্যান্সটা মসফেটের, বুঝা যাচ্ছে? এবার আমার যে স্মল সিগন্যালের ইকুইভ্যালেন্ট মডেল বা পাই মডেল যেটাকে বলে থাকি আমরা, সেটা কি আমরা বুঝতে পারছি কোনটা কি প্যারামিটার? ওকে ফাইন, ভেরি গুড। সো এই জিনিসগুলো আমরা বুঝলাম। এখন দেখেন এখানে এই জিনিসটা আবার আমি উল্লেখ করে দিছি, ট্রান্সকন্ডাক্টেন্স কি জিনিস, কেন ভিজিএস মাইনাস ভিটি, দ্যাট মিন্স কেন ভিওভি। সো আপনার ইচ্ছা করলে আসলে এটাকে যেটা বললাম, আপনারা যদি চালাকি করতে চান, আপনারা ইকুয়েশন কিন্তু ডিরাইভ করতে পারেন, কারণ আপনারা জানেন এই ভ্যালুটাকে এইভাবেও লেখা যায়। আমি একটা হিন্টস দিয়ে দিলাম। সো ভিওভিটাকে আপনি কিভাবে করতে পারেন, ভিওভি ইজ ইকুয়ালস টু, কিন্তু আপনি যদি ভিওভি কে মানে এই ইকুয়েশনটাকে ঘুরায় লিখতে চান, তাহলে দেখেন আপনারা খুব জিনিসটা কিন্তু আসলে খুব সহজ, 2ID রাইট ডিভাইডেড বাই কেএন, তারপর কি হবে এটার উপরে রুট। তাহলে কি আপনি এটাকে এইভাবে লিখতে পারেন, কেএন টাইমস রুট ওভার 2ID বাই কেএন, এটা লেখা যায়। জি স্যার। তারপর কিন্তু আরো কাজ করা যায়, সেটা হচ্ছে কি, এই রুট কেএন আর এই রুট কেএন কেটে দিলে কি হয়ে যায়, রুট ওভার 2ID ইন্টু কেএন দেখা যায়। দেখেন এই ইকুয়েশনকেই আসলে অনেকভাবে আপনি ঘুরায় আপনার সুবিধা মতো প্রকাশ করতে পারেন, রাইট? সো এটা আপনাদের উপরে, আমি জাস্ট একটা বেসিক ইকুয়েশন দিলাম, কেএন ভিওভি জিএম এর ভ্যালুটা। আচ্ছা, এরপর আসে বেশ কিছু বায়াসিং সার্কিট আছে। বায়াসিং সার্কিটটা কি জিনিস আমি একটু উল্লেখ করি আপনাদেরকে। বায়াসিংটা কি জিনিস?
ভালো করে এটা একটু বোঝার চেষ্টা করি। একটা অ্যাম্পলিফায়ার যে সার্কিট আমরা যখন ডিজাইন করি, আমরা দেখেছি কিন্তু বেসিক একটা অ্যাম্পলিফায়ার সার্কিটের স্ট্রাকচার দেখেছি। সেটা হচ্ছে লাগে আমার একটা বেসিক স্ট্রাকচার দেখেছি কমন সোর্স অ্যাম্পলিফায়ারের। একটা অ্যাম্পলিফায়ার সার্কিট কিন্তু এইভাবে কানেক্ট করা হয়। আমি একটু দেখাই আপনাদেরকে। কমন সোর্স অ্যাম্পলিফায়ার একটা সিম্পল স্ট্রাকচার, ড্রেন থেকে সোর্স থেকে আমি আউটপুট নেই সাধারণত। এইবার দেখাই, বায়াসিংটা দেওয়া হয় আপনার গেটে। যদি গেটেই কিন্তু আপনার ইনপুট এসি সিগন্যালটা দেওয়া হয়, আবার বায়াসিংটাও কিন্তু গেটে দেওয়া হয়। এটা অনেক ধরনের বায়াসিং হতে পারে, বায়াসিং সার্কিট হতে পারে। বায়াসিং বলতে কোনটা বোঝাচ্ছি, ওই যে আমি একটা ডিসি ভোল্টেজ রাখছিলাম সরাসরি, মনে পড়ে? এই যে দেখতে পাচ্ছি সরাসরি যে ডিসি ভোল্টেজ রাখছিলাম, জি স্যার। এইটাও কিন্তু এক ধরনের বায়াসিং। এই বায়াসিংটা আপনি সবচেয়ে আইডিয়াল কনসিডার করে নিয়েছিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য। এটাকে ফিক্সড ডিসি বায়াসিং বলে, মানে ড্রেন থেকে সোর্সের ভোল্টেজটা আমি যদি ফিক্স করে দিই, একটা আলাদা ভোল্টেজ সোর্স লাগিয়ে দিই, সেটা এই যে ফার্স্টের বায়াসিংটার নামই সেটা বায়াসিং বাই ফিক্সিং ভিজিএস। গেট থেকে সোর্সে আমি আপাতত এসির কথাটা চিন্তা করতেছি না, আমি জাস্ট বায়াসিং এর কথা চিন্তা করছি, ডিসি সোর্সটা স্যাচুরেশন রিজনে নিয়ে যাওয়ার জন্য। তাহলে ফার্স্টেরটার জন্য হচ্ছে এরকম কিছু একটা, আমি গেট থেকে সোর্সের একটা ভোল্টেজ ফিক্স করে দিলাম, এটা একটা। সেকেন্ডটা বায়াসিং বাই ফিক্সিং ভিজি এন্ড কানেক্টিং এ রেজিস্ট্যান্স ইন দ্য সোর্স। সেকেন্ডেরটা দেখতে অনেকটা এরকম যে আমার সোর্সটা কি হবে, সোর্সে আমি একটা জাস্ট রেজিস্ট্যান্স বসাবো আলাদা করে, বুঝাচ্ছে? আমি গেট ভোল্টেজটাকে ফিক্স করে দিলাম এবং সোর্সে আমি একটা আলাদা রেজিস্ট্যান্স বসালাম। কিছু লাভ আছে এখানে, আমরা পরে দেখতে পারবো। আগে সার্কিটগুলো বোঝার চেষ্টা করি কি কি চেঞ্জ হচ্ছে। পরেরটা থার্ডটা দেখি, বায়াসিং ইউজিং এ ড্রেন টু গেট ফিডব্যাক রেজিস্টার। পরেরটা কি বলতেছে, আমার যে মসফেটটা রয়েছে, নাম পড়লে আমরা বুঝতে পারবো, আসলে নামটা পড়বো ভালো করে। বায়াস করব বা বায়াস করা মানে ওই যে ডিসি ভোল্টেজ দেয়া, আবারও বলে দিচ্ছি, বায়াস করা মানেই হচ্ছে ডিসি ভোল্টেজ দেয়া আলাদা করে। সো বায়াসিং ইউজিং আ ড্রেন টু গেট ফিডব্যাক। ড্রেন কোথায় আছে? এইটা। গেট কোথায় আছে? এইটা। ফিডব্যাক মানে কি? ড্রেন আর গেটের মধ্যে একটা সম্পর্ক থাকবে। ড্রেন টু গেট ফিডব্যাক রেজিস্টার থাকবে, তাহলে এরকম কিছু একটা থাকবে। ড্রেন আর গেটের মধ্যে আমি জাস্ট একটা রেজিস্ট্যান্স বসায় দিব, ঠিক আছে? এই ধরনের বায়াসিং। এবং লাস্টেটা হচ্ছে ক্লাসিক্যাল ডিসক্রিট সার্কিট বায়াসিং অ্যারেঞ্জমেন্ট। ক্লাসিক্যাল ডিসক্রিট সার্কিট বায়াসিং অ্যারেঞ্জমেন্টটা কি? এটার আরেকটা নাম আছে খুবই পপুলার লাস্টেরটা, সেটাকে বলা হয় ভোল্টেজ ডিভাইডার বায়াসিং। ভোল্টেজ ডিভাইডার বায়াসিংও বলা হয় এটাকে। এটা দেখতে কিরকম? আমার সরি, এটা এরকম হবে মসফেটটা দেখতে। সো আমি এরকম কিছু একটা আছে আমার। দেখেন, আমি জাস্ট বায়াসিং এর কথা বলতেছি। ভোল্টেজ ডিভাইডার বায়াসিংটা কিভাবে দেওয়া হয়, এখানে জাস্ট গেটে এরকম একটা বায়াসিং দিয়ে দিই আমরা সাধারণত। সো আমরা, আপনারা এই ধরনের ম্যাথ করছেন, RG1 RG2 করছি না আমরা ডিসি ম্যাথে, ডিসি সার্কিটে এই ধরনের ম্যাথ করেছিলাম, জি স্যার। রাইট? সো আসলে আপনারা যে ডিসি ম্যাথ করেছেন সেটার আসল উদ্দেশ্যই ছিল এটা, যে আপনাদেরকে যে বিভিন্ন অ্যাম্পলিফায়ারের যে বায়াসিং গুলো আছে সেটার জন্য যে ডিসি ভোল্টেজ কখন কিভাবে কি আনতে হয় সেটার জন্য অ্যানালাইসিস করতে হয়, সেটা শেখানো। বুঝে গেছে? ওকে, এই হচ্ছে আমাদের বেসিক 4 ধরনের বায়াসিং। এই লাস্টের বায়াসিংটাকে অনেক সময় একটু চেঞ্জ করে দেয়া হয়। এই বায়াসিংটাকে দেখা যায় যে নিচে গ্রাউন্ড না করে নিচেও একটা নেগেটিভ ভোল্টেজ সোর্স দিয়ে দেয়া হয়, এটাও ইচ্ছা করলে আমরা করতে পারি। এখন আমরা দেখব, খুব সংক্ষেপে দেখব আসলে কোনটার কি বেনিফিট বা কি প্রবলেম। যেমন প্রথমে যদি আমি শুধু গেট থেকে সোর্সের ভোল্টেজটা ফিক্স করে দেই, ঠিক আছে? গেট থেকে সোর্সের ভোল্টেজটা ভিজিএস, দেখেন এটাও কিন্তু ভাইবেন না যে এটা, ও আচ্ছা এখানে একটা জিনিস একটু দিতে মিস করছি, এটা কিন্তু এখানে একটা সোর্সের রেজিস্ট্যান্স দিতে ভুল করছি আমি, ঠিক আছে? এইটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং, এখানে সোর্সে একটা রেজিস্ট্যান্স থাকবে। এইখানে দেখেন, আপনি একটা ভোল্টেজ দিলে এখানে কিন্তু একটা ফিক্সড ভোল্টেজ থাকবে গেট থেকে গ্রাউন্ডের মধ্যে বা গেট থেকে সোর্সের মধ্যে। তার মানে আপনি গেট থেকে সোর্সের মধ্যে একটা ফিক্সড ভোল্টেজ দিয়ে দিলেন। এটা অনেকটা আসলে এরকমই একটা সিম্পল ভোল্টেজ সোর্স বসায় দেওয়ার মতো। গেটে, মসফেটের গেটে একটা সিম্পল ভোল্টেজ সোর্স বসায় দেওয়ার মতোই ঘটনাটা। সো এটা করলে সমস্যাটা কি এটা বুঝাই। ধরেন আপনি একটা ডিভাইসের জন্য এটা বায়াস করছেন, ধরলাম একটা উদাহরণ দেই, 2N7000 একটা হচ্ছে এন চ্যানেল মসফেট। ওকে, এটা হচ্ছে একটা এন চ্যানেল মসফেটের
মডেল নাম্বার 2N7000, এটা একটা ইলেকট্রনিক মসফেট। মসফেট কিন্তু পাওয়ার মসফেট আছে, আবার ইলেকট্রনিক মসফেট আছে। সো একটা ইলেকট্রনিক মসফেট। সো আপনি ধরেন একটা সার্কিট বানাইলেন, বিশেষ করে একটা অ্যাম্পলিফায়ার বানাইলেন, কিছুদিন চালানোর পরে দেখা গেছে যে আপনার যেই 2N7000 যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। আপনি বাজার থেকে আর একটা কি করবেন তাহলে, 2N7000 মসফেট কিনে নিয়ে আসবেন, রাইট? কিনে নিয়ে আসে আপনি কি করবেন, সেটাকে রিপ্লেস করবেন। রিপ্লেস করার সাথে সাথে দেখবেন যে আপনার কিউ পয়েন্টটা হয়তো বা চেঞ্জ হয়ে গেছে। আপনি হয়তো বা ডিজাইন করছিলেন এই কিউ পয়েন্টের জন্য, কিন্তু আপনি যখন নতুন ডিভাইসটা সাবস্টিটিউট করলেন পুরান নষ্টটার বদলে, দেখবেন চেঞ্জ হয়ে গেছে কিউ পয়েন্ট। তাহলে আপনার এখন এটা চিন্তা হতে পারে যে এটা কি হলো, আমি তো সেম মডেল ব্যবহার করলাম, তাই না? আমি মডেল সেম ব্যবহার করছি না? তাহলে কেন এই সমস্যাটা হইলো? হোয়াট ইজ দ্য প্রবলেম? এটাকে আমরা বলি প্রসেস ভেরিয়েশন বলি সাধারণত। সেটা হচ্ছে কি যে মসফেটের যেই থ্রেশহোল্ড ভোল্টেজ, আপনারা যখন ডাটা শিট পড়া শিখবেন তখন দেখবেন এটা সাধারণত যেই মাইক্রোমিটার রেঞ্জের যেই মসফেট গুলো আছে, চ্যানেল লেন্থ যেগুলো মাইক্রোমিটার রেঞ্জে আছে, বড় মসফেট আর কি চ্যানেল লেন্থ, সেইগুলোর থ্রেশহোল্ড ভোল্টেজটা সাধারণত বলা হয়ে থাকে 8 ভোল্ট থেকে 3 ভোল্টের মধ্যে ভ্যারি করে। থ্রেশহোল্ড ভোল্টেজ, সরি 8 ভোল্ট বলছি, 0.8 মাই মিস্টেক, 0.8 থেকে 3 ভোল্টের মধ্যে ভ্যারি করে। দেখেন এই ভ্যারিয়েশন দিছে, কোন একটা ফিক্স ভ্যালু বলে নাই। কারণ বলতেছে যে হতে পারে আপনার দুইটা ডিফারেন্ট পার্ট দুইটা ডিফারেন্ট, কিন্তু মডেল নাম্বার একই, দুইটা থ্রেশহোল্ড ভোল্টেজ ডিফারেন্ট হতেই পারে। সো একটা এক জায়গায় চালু হবে আর একটা আরেক জায়গায় চালু হবে, তার জন্য দুইটা ডিফারেন্ট কারেন্ট পাবেন আপনি। সো আপনার কিউ পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে। সো আপনি হয়তো বা কিউ পয়েন্ট কল্পনা করছেন যখন ডিজাইন করছিলেন এখানে, যখন পার্ট চেঞ্জ করলেন তখন হয়তো বা কিউ পয়েন্ট এখানে চলে আসছে, একই মডেল। কিন্তু আমার কথা বুঝে গেছে? আমার কথা কি বুঝে গেছে? জি স্যার। ওকে, সো এটা একটা প্রবলেম হতে পারে। এর জন্য আসলে এই ধরনের যেই বায়াসিং, ভিজিএস ফিক্স করে দেয় যে বায়াসিং, এটা আসলে ভালো কোনো একটা বায়াসিং না। ওকে, সো এইটা দূর করার জন্য, মানে এই ভেরিয়েশনটা কমায় নিয়ে আসার জন্য আসলে আপনার যে কাজটা করা হয় যে সোর্সের দিকে সিরিজে একটা রেজিস্ট্যান্স বসায় দেওয়া হয়, যেটাকে আমরা সোর্স রেজিস্ট্যান্স বা আরএস বলে থাকি। সেটার কাজটা কি, খুব সহজ। দেখেন আমার এটার আগেরটা সমস্যা দেখলে বুঝতে পারবেন যে একই গেট থেকে সোর্স ভোল্টেজ আমি অ্যাপ্লাই করছি, কিন্তু এই দ্বিতীয় পার্টের ক্ষেত্রে আমার কারেন্ট বেড়ে গেছে। তাহলে আমার কারেন্ট বাড়াটা কমাইতে হবে। এই সোর্স রেজিস্ট্যান্সে যে কাজটা করবে আসলে আপনার কারেন্টের বৃদ্ধিটাকে লিমিট করে দেয়। বিকজ আপনি যদি এই ইকুয়েশনটার দিকে খেয়াল করেন, VGS ইজ ইকুয়াল টু কি, VG মাইনাস VS, রাইট? VG মাইনাস VS, VS টা আবার কি, আপনি যদি ভেঙে লেখেন VS টা আসলে কি ID ইনটু RS, রাইট? তো VG মাইনাস ID ইনটু RS, যেহেতু আপনার এখন সোর্সে একটা রেজিস্ট্যান্স আসছে, তাহলে কি হবে, আসলে আপনার একটা ভোল্টেজ ড্রপ চলে আসবে। তার মানে আপনার যে গেট ভোল্টেজটা জন্য আপনি বেশি কারেন্ট পাওয়ার কথা, যেই সার্টেন একটা গেট ভোল্টেজের জন্য বেশি কারেন্ট পাওয়ার কথা, সেখান থেকে আসলে আপনার IDRS পরিমাণ ভোল্টেজ কমে যাচ্ছে। সো কমে গেলে আসলে আপনার কারেন্টের পরিমাণটাও কমে যাবে, নিচে চলে আসবে কারেন্টটা, গেট ভোল্টেজ, এফেক্টিভ গেট ভোল্টেজটা কমে আসবে এবং কারেন্টটাও আপনার কমে আসবে, মোটামুটি একটা স্টেবল পজিশনে চলে আসবে। এটা দেখতে তখন এরকম একটা ঘটনা ঘটবে যে ভেরিয়েশনটা অনেক ছোট হয়ে যাবে। আসলে দুটা আলাদা আলাদা ডিভাইসের ক্ষেত্রে আপনার দেখা যাবে যে কারেন্টের যে ভেরিয়েশন তখন সেটা ছোট হয়ে আসবে। এটা একটা সুবিধা পাবো আমরা যদি আমরা সোর্স রেজিস্ট্যান্স ইউজ করি। সিমিলার সুবিধাটা আমরা পাই যখন ড্রেন থেকে গেটে আমরা একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স বসাই, সেম সুবিধাটা পাই। কারণ দেখেন VDS, ড্রেন থেকে সোর্সের ভোল্টেজ, ইজ ইকুয়াল টু VGS। এখানে ড্রেন আর গেট কিন্তু রেজিস্ট্যান্স দিয়ে শর্ট করে, জানি যে গেটে কোনো কারেন্ট ফ্লো করে না, তার মানে ড্রেন আর গেট আসলে এফেক্টিভলি শর্ট। তার মানে VDS আর VGS সেম। সো VDS এর ভ্যালুটা কি আসলে তাহলে, VDD মাইনাস IDRD নাকি, VDD মাইনাস IDRD, এই যে VDD মাইনাস IDRD, রাইট? সো এইটা হচ্ছে লগা আপনার সিমিলার, অনেকটা একই ধরনের কাজ করে। যেমন হচ্ছে লাগা আপনার যদি কারেন্টটা বাড়তে যায় তখন যেটা হয়, গেটের ভোল্টেজ, এটা তো গেট সোর্সের ভোল্টেজও তো সেম, তাই না? তখন যেটা হবে এই আরডিটা, তখন এই আরডি রেজিস্ট্যান্সটা আইডির সাথে গুণ হয়ে একটা ভোল্টেজ ড্রপ তৈরি করে এবং এফেক্টিভ যে গেট টু সোর্স ভোল্টেজ সেটাকে ডিক্রিজ করে দেয়, কমায় দেয়।
তার ফলে যেটা হয় আপনার যে কারেন্টটা ছিল, মানে আমরা যে ছবিগুলো দেখতাম একটু আগে একটা এফেক্টিভ ভ্যালুর জন্য দুইটা ডিফারেন্ট ভ্যালু দেখেছিলাম আমরা, রাইট? সো এফেক্টিভ গেট ভোল্টেজটা বাঁ দিকে শিফট করে, তাতে আপনার কারেন্টের ভ্যালুটা কমে আসে, মোটামুটি স্টেবল থাকে। সো এটাকে বলা হয় ড্রেন টু গেট ফিডব্যাক রেজিস্ট্যান্সের সুবিধা, বেশ ভালো। কিন্তু এটার প্রবলেম আছে, এই গেটে যে আমরা রেজিস্ট্যান্সটা ব্যবহার করি এইটার কারণে আসলে আপনার যে আমরা পরবর্তীতে দেখবো যে যেই গেনটা আছে সেটার ভ্যালুটা কিছুটা এফেক্টেড হয়, আসলে গেনটা কিছুটা কমে যায়। দ্য ড্রব্যাক ইজ গেইন ইজ লেস। থাক স্যার। হ্যাঁ, শেষ হয়ে গেছে আমার, এটি লাস্টেরটা শেষ হয়ে গেছে। ফাইনালি ক্লাসিক্যাল ডিসক্রিট সার্কিট বায়াস অ্যারেঞ্জমেন্ট, এটা সিম্পল একটা সার্কিট আমরা অলরেডি দেখেছি, এটা রিলেভেন্ট ম্যাথও করেছি। এটাকে অনেক সময় এইভাবেও প্রকাশ করা যায়, এই যে এটা দেখলাম দুইটা সোর্স দিয়ে, পজিটিভ এবং নেগেটিভ সোর্স দিয়েও প্রকাশ করা যায়, এটাকে এইভাবেও প্রকাশ করা যায় এই সার্কিটের বাঁ দিকের সার্কিটকে। তো এই সার্কিটের একটা ভালো সুবিধা আছে, এইটা হচ্ছে প্র্যাকটিক্যালি অনেক বেশি ইমপ্লিমেন্ট করা হয়, কারণ আউট অফ দ্য 4 বায়াসিং, আমরা যে 4 ধরনের বায়াসিং দেখলাম, দেখা যায় যে মসফেটের যে পার্ট বা মডেল পার্ট চেঞ্জ করার ফলেও দেখা যায় যে সবচেয়ে কম ভেরিয়েশন ঘটে হচ্ছে আপনার এই ক্লাসিক্যাল বা ডিসক্রিট সার্কিট বায়াস অ্যারেঞ্জমেন্টে বা ভোল্টেজ ডিভাইডার বায়াসিং এ সবচেয়ে কম ভেরিয়েশন ঘটে। তার মানে আপনার যদি আপনার পার্ট চেঞ্জ করেন সবচেয়ে কম এফেক্টেড হবে আপনার এই বায়াসিং এ। আবার টেম্পারেচার, আরেকটা সমস্যা হয় যে মসফেট এর অন্যান্য বায়াসিং এ টেম্পারেচার বাড়ার সাথে সাথে মসফেট যখন গরম হয়ে যেতে থাকে তখন এটার যে পারফরমেন্স সেটা ডিকে করতে থাকে, কারেন্টের ভ্যালু কমে যেতে থাকে। পারফরমেন্স আমরা দেখছি, টেম্পারেচার এফেক্ট দেখছি, মসফেটের কারেন্ট কমে যায়। কিন্তু এই বায়াসিং এ কারেন্টটা মোটামুটি স্টেবল থাকে। সো এটা ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার বলা হয়ে থাকে। এর জন্য আমরা বলে থাকি যে ক্লাসিক্যাল ডিসক্রিট সার্কিট বায়াস অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সবচেয়ে ভালো বায়াসিং ফর অ্যাম্প্লিফিকেশন।